সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আমার অনুভূতি থাকবে, অস্তিত্ব থাকবে না, ভালোবাসা থাকবে কিন্তু ছোঁয়া থাকবে না। গল্পটা আমার থাকবে কিন্তু আমি থাকবো না। এই বলে রিয়ানা আরেক পা বাড়ানোর আগে হঠাৎ কেউ পেছন থেকে হ্যাচকা টানে নিচে নিয়ে আসে তাকে। কানে আসে রুক্ষ পুরুষালী স্বর। মিস জাওয়ান, আপনি কি করতে যাচ্ছিলেন? মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আপনার? সারহাদ হলরুমেই ছিল। রিয়ানাকে দৌড়ে ওপরে যেতে দেখে নিজেও পেছন পেছন এসেছে, কিন্তু কল্পনাতেও আসেনি এই মেয়ে যে এমন কিছু করবে। এরকম ম্যাচিওর একজন মেয়ে কিভাবে এতটা ছেলে মানুষই করতে পারে। কিন্তু সামনের মানবী যেন নিজের খই হারিয়ে বসেছে। সে দিক বিদিক ভুলে সারহাদের বুকে একের পর এক আঘাত হানে, সাথে ভাঙা ভাঙা স্বরে বলতে থাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি কারো ভালোবাসা পাবার যোগ্য না। মম ইজ রাইট, লিভ মি। রিয়ানার পাগলামি আর সহ্য হলো না সারহাদের, তাই দুই হাতের বাহু ধরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বলে। রিয়ানা, আর ইউ ক্রেজি? বিপরীত পাশের রমণী সারহাদকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে গর্জে ওঠে, ইয়েস, আই এম ক্রেজি। এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলো আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। মিস রিয়ানা, কাম ডাউন। হঠাৎ পাগলের মতো হেসে উঠল রিয়ানা, একটু থেমে আওড়ায়। আপনি জানেন, ছোটবেলায় যখন অন্যদের মা নিজেদের সন্তানকে আদর করে কাছে রাখতো, তখন তখন আমার মম আমাকে সাফ সাফ বলে দিয়েছে আমি তাদের অনাকাঙ্ক্ষিত সন্তান। তার জন্য আমাকে রেখে এসেছে হোস্টেল নামক এক ভয়ঙ্কর জায়গায়। ছুটিতে যখন সবার বাবা মা এসে বাচ্চাদের নিয়ে যেত, আমি দূর থেকে শুধু তাকিয়ে থাকতাম, কিন্তু আমার জন্য কেউ আসতো না। দিনের পর দিন, মাসের পর মাস আমি দরজায় তাকিয়ে থাকতাম, কিন্তু কেউ আসতো না। সবাই মমের ভয়ে আমার সাথে কথা বলতো না। বন্ধু মানেই দুর্বলতা। এই জন্য মম আমাকে কোনো দিনও বন্ধু বানাতে দেয়নি। হোস্টেলের ফাঁকা রুমে আমাকে একা থাকতে হতো। ভাইও আসতো না। কিভাবে আসবে? ও তো নিজেই ঠিক ছিল না। আপনাকে দেখে প্রথম মনে হয়েছিল অবশেষে আমার জীবনে কেউ এসেছে, কিন্তু আপনি আমাকে আবারও ভুল প্রমাণ করে দিলেন। আবারও মমের কথা সত্যি প্রমাণ করে দিয়েছেন। আর দাঁড়িয়ে থাকতে পারছে না রিয়ানা, কাঁদতে কাঁদতে হাঁটু কেটে বসে পড়ল মেঝেতে। তার আহাজারি কি বিপরীত পাশের পাথর মানবকে ছুঁতে পেরেছে? না, সে নিশ্চুপ। ধীর কদমে এক হাত দূরত্ব বজায় রেখে বসে পড়ে রিয়ানার পাশে। কিয়ৎক্ষণ কাটলো এভাবে নীরবতার মধ্যে, অতঃপর শান্ত স্বরে বলে। পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি কি জানেন মিস রিয়ানা? রিয়ানার কান্না একটু থেমেছে। সে ছলছল নয়নে তাকালো, বুঝতে পারলো না কি বলতে চাইছে সারহাদ। সারহাদ সামনে তাকিয়ে আবারও বলে, একতরফা ভালোবাসা, যেটা আমি গত 12 বছরে বুঝতে পেরেছি। যেখানে কোনো আশা নেই, কোনো চাওয়া নেই, কোনো পাওয়ার আকাঙ্ক্ষা নেই, অথচ সামনের মানুষটা জানতেই পারলো না তার জন্য কারো রাতের ঘুম হয় না, কারো স্বপ্নের সবটা জুড়ে সে আছে। তার এক চিলতে হাসির কারণে কারো শক্ত খোলসের ভিতর থাকা হৃদয়টা কেঁপে ওঠে। হতে পারে বাস্তবে সে অন্য কারো রাজ্যের রানী, কিন্তু কল্পনায় সে শুধু আমার কল্পরানী, মেরি সানাম। থেমে গেল তার কণ্ঠস্বর। মেঝের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিছু বল এভাবে কাটার পর ফের বলে, একতরফা ভালোবাসা, যেখানে আপনি তাকে নিজের মতো করে চাইতে পারবেন, তাকে নিজের মতো করে সাজাতে পারবেন। কোনো অভিযোগ থাকবে না, আর কোনো অভিনয়। আর না সে থাকবে যার জন্য এত পাগলামি। শুধু থাকবে আপনার অনুভূতি আর ভালোবাসা। সবার জন্য জানি না, তবে এ কদিনে আমি বুঝে গেছি আমার জন্য এটাই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, ওয়ান সাইডেড লাভ। তার জন্য কবে এতটা পাগল হলেন? সে তো আপনাকে ভুলেই গেছে। কিছু মানুষ প্রথম দেখাতেই হৃদয়ে গেঁথে যায়। আবারও রিয়ানার চোখ ভরে উঠল। হেঁচকে তুলে ঠুকরে উঠল সে। সারহাদ কিছুই বলল না, কাঁদতে দিল তাকে। কাঁদলে কষ্ট কমে যায়, কিন্তু সারহাদ তো কাঁদতে পারে না, কারণ সে পুরুষ, আর পুরুষকে কান্না মানায় না। যদি সে কাঁদতে পারতো তাহলে এক সমুদ্র অশ্রু তার হতো। তাহলে হয়তো 12 বছরের জমানো কষ্ট কিছুটা কমে যেত। রিয়ানা কান্নার সুরে অভিযোগ করে, আপনি সবটা জেনে বুঝে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন বারবার? এক টুকরো তাচ্ছিল্যের হাসি খেলে গেল সারহাদের ঠোঁটে। ওই যে বললাম, আমি একতরফা ভালোবাসায় আসক্ত। তবে আপনি কারো সবটা জুড়ে আছেন। কেউ আড়ালে আপনার জন্য নিজের স্বপ্নটা আবার বুনতে শুরু করেছে। শুধু আপনার চোখ তুলে একটু তাকানোর অপেক্ষায় আছে সে। এই বলে সারহাদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে উঠে চলে গেল।
যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে থাকা আয়ানের কাঁধে হাত রেখে শুধালো, She needs you the most right now. And she needs someone to love her like you do. সারহাত তার কাঁধে চাপড় মেরে চলে গেল। আয়ান ওই সময় রিয়ানাকে এভাবে দৌড়ে আসতে দেখে তার পিছু পিছু এসেছিল, কিন্তু রিয়ানার মুখে অন্য কারো কথা শুনে সে সেখানেই থেমে যায়। তার যেন পুরো পৃথিবী ঘুরে উঠেছে। তার কল্পবাসিনীর কল্পনা এক টুকরো জুড়েও সে নেই, সেখানে অন্য কারো বাস। ধীর কদমে এগিয়ে গেল রিয়ানার দিকে। রিয়ানা তাকে দেখে দিক বিদিক ভুলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার অশ্রুতে আয়ানের সাদা শর্ট ভিজে ওঠে, সাথে আয়ানের চোখের কোণ। সে নিষ্প্রাণ দৃষ্টিতে সামনে তাকিয়ে মনে মনে ভাবে, কল্পনাবাসিনী, আমি সবসময় চাইতাম আপনার অশ্রুতে আমার শার্ট ভিজে উঠুক, তবে সেটা আমার ভালোবাসার খুশিতে। আজ ঠিকই ভিজে উঠছে, কিন্তু সেই অশ্রুর এক ফোঁটাতেও আমি নেই, সবটা জুড়ে অন্য কেউ। দোতলার করিডোরে বিরাজ করছে শুধুই নিস্তব্ধতা। মাস্টার দরজার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে, কানে বসানো ডিভাইসের ভেতর থেকে ভেসে আসছে অস্পষ্ট শ্বাস আর চাপা বিরক্তির শব্দ। আঁকা একটার পর একটা কোড ট্রাই করছে, কিন্তু কিছুই হচ্ছে না। মাস্টারের চোখে এক ঝলক বিরক্তি, কানে ফিসফিস করে আবারও ভেসে আসে, লোকটা মাল্টিলিয়ার ফিজিক্যাল অ্যাথেন্টিকেশন ছাড়া ভাঙা যাচ্ছে না। মাস্টারের ঠোঁটের কোণে এক চেলতে ঠান্ডা হাসি জমে। সে আর অপেক্ষা করে না, নিজেই হাত বাড়ায়। প্রথমবার পাসওয়ার্ড দেয় ভুল, দ্বিতীয়বার ভুল, তৃতীয়বার আঙুল নামানোর সাথে সাথেই এক মুহূর্তে নিস্তব্ধতা। তারপর হঠাৎ করে পুরো করিডোর কেঁপে ওঠে সাইরেনের শব্দে। ধাতব, তীক্ষ্ণ, অমানবিক শব্দে প্রাসাদের বুক চিরে উঠে আসে সতর্কতার আর্তনাদ। সাথে সাথে আলো বদলে যায়, দেয়ালের গোপন সেন্সরগুলো সক্রিয় হয়ে ওঠে। মাস্টারের চোখ এক সেকেন্ডের জন্য বড় হয়ে যায়। সে কল্পনা করেনি আর যে এমন কিছু করবে। এক মুহূর্ত দেরি না করে সে নিজের শরীরটাকে দেয়ালের ছায়ার সাথে মিশিয়ে নেয়। সাইরেনের বিকট শব্দে দরজায় দাঁড়ানো গার্ডগুলো হিপনোটাইজ থেকে ছিটকে বাইরে আসে, নিজেদের গান বের করে সতর্ক হয়ে যায়। আর সেই মুহূর্তে উমেদ ভবন প্যালেসের অন্য প্রান্তে আর্যের কবজিতে বাঁধা কালো ঘড়িটা হঠাৎ করে কেঁপে ওঠে। একটা লাল সিগন্যাল। তার চোখ মুহূর্তে কঠিন হয়ে যায়। সে কোনো দিকে না তাকিয়ে মাঝ শুটিং থেকে বের হয়ে যায়। জ্যাক কিছু বোঝার আগে আর্যে অস্ত্র তুলে নেয়, সেফটি খুলে। সে একবার তাকায় ঘড়ির স্ক্রিনে লেখার দিকে, লক বেজ অ্যালার্ট। এক দৌড়ে প্রাসাদের করিডোর ধরে উপরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে সানার দরজার সামনে পৌঁছায়। ভিতরে হারানোর ভয়ে সব জমে গেছে। সে পাসওয়ার্ড দেওয়ার পরেই সাইরেন থামে, দরজা খুলে যায়। আর যে ভেতরে ঢোকে, দৃষ্টি আটকায় জীবানী ঘুমন্ত প্রেয়সীর ওপর। সানাকে দেখেই আর যে বুকের ভেতর আগুনটা ধীরে ধীরে নিভে আসে। ভয়টা আস্তে কমে আসে, একটা চাপা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। সে এক পা এগোয়, বন্দুক নামিয়ে রাখে এক পাশে, দিওয়ানের পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, যেন নিশ্চিত হতে চাইছে সানা সত্যিই নিরাপদ। তারপর খুব আস্তে রঙের কপালে ঠোঁট ছোঁয়ায়। তার নিঃশ্বাস ভারী, কিছুক্ষণ তার কপালে কপাল ঠেকিয়ে বসে থাকে। তারপর সরে এসে তার এক গালে হাত রেখে নিচু স্বরে আওড়ায়, ওয়াইফি, আমি তোমাকে আমার এই রূপ দেখাতে চাই না, নাহলে সারা জীবন এইভাবে বন্দি থাকতে হবে তোমাকে। এই বলে রমণীর হাতের দিকে নজর পড়তেই একটা শুকনো ঢোক গিলে বলে, কি ডেঞ্জারাস মেয়ে। কেননা সানার হাতে কিচেন নাইফ, যেটা সে এবেলিনাকে দিয়ে আনিয়েছে আরজেকে সায়স্তা করার জন্য। আরজে ধীরে তার হাত থেকে সেটা নিয়ে রেখে দিল। এই নিয়ে বিশ্বাস নেই কখন আবার কি করে বসে। তারপর কল করে জ্যাককে বলে, জ্যাক, ডিনারের সাথে একটা রোজ বুকে নিয়ে আসো ফাস্ট, আর আজকের বাকি শুট ক্যান্সেল করে দাও। ওকে বস। আরজে ফোন কেটে ল্যাপটপ নিয়ে সানার শিওরের দিকে ডিভানের সাইডে ঘেঁষে বসে পড়ে মেঝেতে। একে একে সব জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজগুলো চেক করছে সে, কিন্তু কিছুই মেলেনি। সব একদম ক্লিয়ার। এবার দেখছে রুডির ফাইলগুলো। প্রায় রাত 10টার দিকে সানার ঘুম হালকা হয়ে আসে, চোখ পিটপিট করে তাকায় চারিদিকে। আর যে চোখ ল্যাপটপে রেখে গম্ভীর স্বরে শুধালো, তাহলে আমার মিসেসের রাতক্ষণে সকাল হয়েছে। মুহূর্তে সানার মনে পড়ে যায় আর্যের করা কর্মকাণ্ডগুলো। এক ন্যানো সেকেন্ড লেট না করে ঝাঁপিয়ে পড়ে তার উপর, যার জন্য আর্যে মোটেই প্রস্তুত ছিল না। দাঁত খিচিয়ে বলে, এই বলে দাঁত কষিয়ে দিল তার চওড়া পুরুষালী বুকে। আর্যে তাকে আটকালো না, মেটাতে দিল রাগ, ব্যথায় চোখ খিঁচিয়ে নিল। সানা আরও 4-5টা কামড় দিয়ে মুখ তুলে খ্যাপা সিংহীর মতো তাকায় নাকের পাটাতন ফুলিয়ে। আর্যে কিছু না বলে পাশের থেকে লাল গোলাপের বুকেটা তার সামনে রেখে শুধালো, দ্যাটস ফর মাই গর্জিয়াস লেডি। সানা কপালে ভাঁজ ফেলে তাকে দেখলো, তার হাব ভাব বোঝার চেষ্টায়,
কিন্তু এতে বরাবরের মতো ব্যর্থ হলো রমণী। আর যে একইভাবে ফের বলে, আই এম সরি সুইটহার্ট, যাও ফ্রেশ হয়ে আসো, ওখানে ডিনার রাখা আছে, খেয়ে নাও। রমণী তার থেকে এত শান্ত জবাব আশা করেনি। আর যে নিজের কথা শেষ করে উঠে যাবে এমন সময় সানা পেছন থেকে প্রশ্ন করে, আর আপনি খাবেন না? আমি শাওয়ার নিয়ে খাবো, তুমি খেয়ে শুয়ে পড়ো। আর যে টাওয়াল নিয়ে চলে যায় বাথরুমে। 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বাথরুম থেকে বেরিয়ে দেখে সানা এখনো আগের জায়গায় বসে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসাত্মক দৃষ্টিতে তাকায়। তুমি এখনো ডিনার করোনি? না, কেন? এগুলো ভালো না লাগলে অন্য কিছু অর্ডার করতে পারো। আমরা একসাথে ডিনার করি। এতক্ষণে আর্যের মুখে হাসি ফুটে ওঠে। সানার এতটুকু কথাতে সে খুশি হয়ে গেল। যাক, অন্তত ডিনারের জন্য তারা অপেক্ষা করেছে। সে হাতের টাওয়ালটাকে রেখে এক ছুটে চলে এলো। দুজনে মিলে একসাথে ডিনার সেরে শুয়ে পড়ে। সানা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে উল্টো দিকে ফিরে আছে, যেটা আর্যের একদম ভালো লাগেনি। সে কিয়ৎক্ষণ পর তাকে টেনে এনে নিজের বুকের ওপর রাখে। সানা সরে যাওয়ার চেষ্টা করতেই আর্য তাকে চেপে ধরে হেসে বলে, চুপচাপ এভাবেই থাকো, নাহলে আমার টাইম আউট হয়ে যাবে, তারপর শুধু খেলা হবে। আর্যের এমন হুমকিতে সানা চুপসে গেল, চুপচাপ শুয়ে থাকলো। কিছুক্ষণ পর সানার নজর আটকায় আর্যের শটের উপরে 2-3টা খোলা বোতামে, যেখান দিয়ে তার বুক উকি দিচ্ছে। উন্মুক্ত বুকে তার কামড় দেওয়া দাগগুলো কিভাবে রক্তাক্ত হয়ে আছে। মনে মনে বড্ড অপরাধ বোধ জন্ম হলো রমণী। রেগে এসে একটু বেশি করে ফেলেছে, তাই নিজের তর্জনী দিয়ে সেগুলো ছুঁয়ে দেখলো। ঠোঁট কামড়ে বলে, বেশি ব্যথা করছে? না। ঠিকই আছে। আপনি আমাকে বন্ধ করে গিয়েছেন কেন? তুমি সরহদের কাছে কেন গিয়েছিলে? আরে আমি গিয়েছিলাম নাকি, উনি কফি নিয়ে এসেছেন। তুমি ওর হাত থেকে কফি কেন নিয়েছো? তো আমার উচিত ছিল কফি ওনার মুখে ফেলে দেয়া। হ্যাঁ, মুখেই ফেলবে। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। তুমি চাইলে আমরা কথা না বলে অন্য কিছু করতে পারি। রমণী মাথা তুলে তার দিকে জিজ্ঞাসাত্মক দৃষ্টিতে তাকায়। আর যে তার দিকে তাকিয়ে বাঁকা হেসে হঠাৎ তাকে উল্টো করে নিচে ফেলে চেপে ধরে বিছানার সাথে। মুহূর্তে সানা বুঝে ফেলে আর্যের উদ্দেশ্য, তাই নিজের দাঁতে দাঁত চেপে বলিয়া ওড়ায়, কুত্তা রণবীরের বাচ্চা। আর্যে ততক্ষণে তার কণ্ঠনালীতে মুখ ডুবিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে তোলে। নেশালো কণ্ঠে শুধালো, বাচ্চার প্রসেসিং তো করব। মুহূর্তে কক্ষটা ভরে ওঠে দুই কপত কপতে ভারী নিঃশ্বাসে। সানাকে আজ সারাদিন আর্যের শুটিং সেটে যেতে দেয়নি, তাই সকল কাজ আর্যের গানে বসে পড়েছে। সন্ধ্যা নেমে আসতে সে চলে এসেছে, আর কখন থেকে করিডোরে পায়চারি করছে অপেক্ষা ঈশানীর। সে আসলেই আজকের হিসাব নিকাশ খুলে বসবে। সামনে এসপি এক পা ভাঁজ করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অদূরে আর্যের কাজরা নীরবে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পর ঈশানী আসে। তার আজকে আর শুট নেই, কিন্তু রুমের সামনে সানাকে দেখেই উল্টো দৌড় লাগানোর আগেই সানা তাকে ধরে ফেলে। আব্বেক কাল নাগিনী কোথায় পালাচ্ছিস? এদিকে আসো সোনা, নিজের বাকি ইচ্ছে পূরণ করো। দেখ ডাইনি, আমার কাছে এত টাকা নেই, আর তোর হিসেব মতে আমার ব্যাংকের ব্যালেন্স শেষ হয়ে যাবে, কিন্তু তোর ঋণ শেষ হবে না। আমি কারোর প্রতি হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আর ততদিনে আমি ফকির হয়ে যাব। কে শোনে কার কথা? শুরু হয় তাদের হিসাব নিকাশ। এসপি সানার পাশে দাঁড়িয়ে সে কিছুই বলছে না, কারণ সে জানে দুই মহিলার মধ্যে কথা বললে সে নিজেই ফেসে যাবে। এরই মধ্যে আর্যা একবার আসে সানাকে দেখার জন্য, কিন্তু তার পা থেমে যায় সামনে সানা আর ঈশানের বাগবিতণ্ডা শুনে। পাশে দাঁড়িয়ে থাকা কাইলেনের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। সে আর্যের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে আওড়ায়, ধরো বস, মনে হচ্ছে ম্যামের ম্যানথে একটু পপলে। ব্যাস, তার জিহ্বা ঘষে বাকি বাক্যটুকু বের হলো না আর্যের রক্তচক্ষু দেখে। সাথে নিজের বুলিও বদলে ফেলে। আরে কে বলেছে ম্যামের ম্যাথের প্রবলেম আছে? যে ম্যাথ আবিষ্কার করেছে তার মাথায় মানে ম্যাপের প্রবলেম হবে। তার উচিত ছিল ম্যামের কাছ থেকে যোগ বিয়োগ শেখা, তাহলে আজ বাংলাদেশ জাপানের থেকে আরও এক ধাপ এগিয়ে যেত। আর্যে দাঁত খিচিয়ে হিসিয়ে আওড়ায়, তোমার হিসেব আমি পরে নেব। তারপর ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল সানা ও এসপির দিকে। ঈশানী ততক্ষণে চলে গিয়েছে নিজের রুমের দিকে, আর মুখে বলছে, আজকে 2 মিনিটের টাকা দিয়েছি, তাহলে 260 থেকে 2260 মিনিট কিভাবে হয়ে গেল? আমার তো মনে হচ্ছে তুই আমার না পৃথিবীর সব ব্যাংকের টাকা শেষ হয়ে যাবে, কিন্তু এই ডাইনির ঋণ শেষ হবে না, আর না এই কোনোদিনও খরচপাতি হবে, কিন্তু আমি ঠিকই ফকিরপতি হয়ে যাব। এসপি আর্যকে দেখার সাথে সাথেই সানার থেকে 2 কদম দূরে চলে যায়। সে সেখান থেকে হাত দিয়ে মেপে দেখায় সে 2 হাত দূরে দাঁড়িয়ে আছে। সানা এখনো ঈশানীর টাকাগুলো চেক করে দেখছে এগুলো আসল না নকল। আর্য তার সামনে দাঁড়িয়ে নিচু স্বরে বলে যেন কেউ শুনতে না পায়, আমি তো ভেবেছিলাম তোর ইংলিশে একটু গড়বড় আছে,
এখন তো দেখছি ম্যাথের অবস্থা আরও খারাপ। সানা এক পলক তার দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে প্রত্যুত্তর করে, আরে ইংরেজি অঙ্ক দিয়ে কি করব? জীবন টাকা দরকার, তাই কারোর পাতি হতে পারলেই চলবে। আমার সন্দেহ হচ্ছে তুমি অঙ্কে কিভাবে পাস করেছো। সানা নিজের বুকের পাটাতন ফুলিয়ে কোমরে এক হাত রেখে ফুল কনফিডেন্সের সাথে বলে, শুধুই কি পাস, আমি প্রতিবার 100 করে পেতাম। 100? কে দিয়েছে তোমার এত নাম্বার? আপনি আগে শুনুন, বলুন শূন্যের কোনো দাম আছে? আর্যের এমন প্রত্যুত্তরের আশা করেনি, তাই ভ্রুকুঞ্চিত করে বলে, না। কেন? 2টা শূন্যের কোনো দাম আছে? 2টা কেন, 10টারও কোনো দাম নেই। কিন্তু তুমি এগুলো কেন জিজ্ঞেস করছো? আর্যের বাক্যখানা শ্রবণ হতেই সানা আফসোসের সহিত বলে, ইস, তাহলে ভুল করেছি। স্যার যখন প্রতিবার আমাকে 1 দিত, আমি 2টা শূন্য দিতাম, এতেই বাবা খুশি হয়ে যেত। না জানি 10টা শূন্য লাগালে আরো কত খুশি হতো। এইবার আর্যের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। কি বলছে এই মেয়ে? সে ক্লাসের ফার্স্ট বয় ছিল, আর তার বউ নাকি অঙ্কে 1 পেত। নিজেকে সামনে দন্তপাটি পিষে বলে, তোমার মাথায় এসব ওই 12 ভাতের এটা ঢুকিয়েছে। আই এম শিওর আজ আমি একে ছাড়বো না। ঘাড় কাত করে অদূরে দাঁড়িয়ে থাকা এসপির দিকে তাকাতে এসপি তড়িঘড়ি করে হাত নাড়িয়ে বলে, দেখ জাউরা, আমার দিকে একদম তাকাবি না। তোর বউয়ের মাথায় এগুলো আমি একদমই ঢুকাইনি, বরং তোর বউ আমার খাতাতে এরকম করেছে 5 টাকা দিয়ে লাল কলম কিনে। আমি যে 10 পেয়েছি, ওই 10-এর পরেও তোর বউ 2টা শূন্য লাগিয়ে দিয়েছে। পরে মামাকে 1000বার বললেও বিশ্বাস করতে পারিনি যে আমি এটা শূন্য নিজের যোগ্যতায় পেয়েছি। উনি বলেছে আমি নাকি তিনটা শূন্যই নিজে লাগিয়েছি। এই জন্য আমাকে 3 ঘন্টা কেলানি দিয়েছে, আর সাথে আর যে তার কথা কেটে শক্ত কণ্ঠে বলে, বড় কথা এটা না যে তুই কারণে খেলছিস, বড় কথা হলো এটা ও যে 5 পয়সা খরচ করে কলম কিনবে না, সেটা আমি জানি। যাক ভালো, তুই তোর বউকে চিনতে পেরেছিস। কলম আমার টাকায় কিনেছে। তুই কলম কিনে দিয়েছিস কেন আগে সেটা বল। তাই তো লিখেছে। এই বলে সে নিজের শর্টের হাতা গুটিয়ে এসপির দিকে তেড়ে যায়। এসপি কি অবাক হবে না পালাবে? সে উল্টো লাগালো তো। এদিকে সানার এসবে কোনো খেয়াল নেই। সে টাকাগুলো দিয়ে বাতাস করতে করতে নিজের রুমের দিকে কোমর হেলিয়ে দুলিয়ে চলে যাচ্ছে, আর মুখে বলছে, पैसा मेरे हाथ में, दुनिया गए बाहर में, दोस्त गया चुल्ली भर पानी में, मैं चला आराम से नींद जाने, उलाला 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 ला ला ला। আর যে এসপিকে ধরার আগেই কোনো মতে সে জীবন নিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলে আওড়ায়, এমন স্বার্থপর মহিলা আমি আমার লাইফেও দেখি নাই। নিজে তো টাকা নিয়ে চলে গেছে, আর জামাই আমার পেছনে লেগে আছে। শালা ঝাবড়া, এর বউ পৃথিবী উল্টে দিলেও কাঠগড়ায় দাঁড় করাবে আমাকে। আর যে দাঁত কিরমির করে ঢাকে তার দরজায় কয়েকটা থাবা মেরে চলে গেল কাইলিনকে নিয়ে। তার আজ মাঝরাতে শুটিং, আর গার্ডরা দাঁড়িয়ে পড়ে সানার দরজার সামনে। সানা 1 ঘন্টা লাগিয়ে ফ্রেশ হয়ে বের হতে দেখে তার ফোনে এসপির একের পর এক মেসেজ আসছে। তার ভ্রু কুচকে আসে। মেসেজ দেখে সে অবাক। ভাই এসপিকে কল করে, হ্যালো, কিরে কোথায় ফেসেছিস তুই আবার? এই দাঁড়া, কোথাও তুই অন্য কারো মেয়ে নিয়ে পালিয়ে যাসনি তো? দেখ, আমি সানিতার বিষয় নিয়ে একদম বিজনেসে যাব না, সোজা তোর কানের নিচে এমন বাজান বাজাবো সারা জীবন বাঁচতে থাকবে। না। তার বিপরীতে কোনো শব্দ আসলো না, বরং ফোন কেটে গেল। এবার সে একটু চিন্তিত হয়ে পড়ে, তাড়াতাড়ি আবারও কল করে। হ্যালো হ্যালো, এসপি ঠিক আছিস তুই? হ্যালো। না, অন্য পাশ থেকে এইবারও কোনো আওয়াজ আসলো না। সানা কান থেকে ফোন নামিয়ে আবারও মেসেজ চেক করে, যেখানে লেখা আছে, সানা ইয়ার তাড়াতাড়ি আয়, আমি ফেসে গেছি। সানা কোথায় তুই? তাড়াতাড়ি আয়। সানা ইয়ার জলদি কর। সানার এবার চিন্তায় মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি হয়ে গেল ছেলেটার? কয়েক ঘন্টা আগে তো ঠিকই ছিল। গলায় শুকিয়ে আসছে তার। এসপির ফোন থেকে আবারও মেসেজ আসে, সানা তাড়াতাড়ি চলে আয়, তোর রুমের পাশে আরও 2টা রুম পরে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে নেমে চলে আয়। ওখানে দিয়ে তাড়াতাড়ি আসতে পারবি, আমাকে বাঁচা। তার এমন মেসেজে রমণী আর নিজেকে ঠিক রাখতে পারে না। সে দৌড়ে দরজা খুলে বেরিয়ে 2 রুম পরে দেখে সত্যি সত্যি একটা সিঁড়ি আছে। সেটা দিয়ে সে চলে যায় নিচে। একবারের জন্য লক্ষ্য করলো না তার রুমের সামনে আর্যের ঘাটগুলো দাঁড়িয়ে আছে ঠিক স্ট্যাচুর মতো, না তাকে আটকাচ্ছে না তার দিকে দেখছে। সানা সিঁড়ি পেয়ে নিচে আসতেই থাকে প্রাসাদের পিছন দিকেটা। সে কোনো দিকে না তাকিয়ে সামনে দৌড়ে যায় আর চিন্তিত স্বরে ডাকতে থাকে এসপিকে। এসপি, এসপি কোথায় তুই এসপি? এবার তার ভিতর সত্যি সত্যি ভীষণ ভয় ঢুকে গিয়েছে। এসপিকে আবারও কল করে। এবার ফোন বন্ধ আসছে। চোখ তুলে চারিদিক তাকাতেই দেখে কেমন ধোঁয়া ভেসে আসছে তার দিকে। সানা নাক চেপে কাঁচতে কাঁচতে বসে পড়ে। হঠাৎ তার চোখে নেমে আসে রাজ্যের ঘুম। চোখ ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ল মাটিতে। এদিকে সানার রুমের পাশে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে মাস্টার। হাতে এসপির মুঠোফোনখানা। মাস্কের নিচে ঠোঁটের কোণে ফুটে ওঠে কুটিল হাসি।
এসপি সেটে থাকাকালীন সেটা নিয়েছে। নিজের যান্ত্রিক ভয়েসে আওড়ায়, লেটস প্লে দ্য গেম বেবি গার্ল। রাত নামার সাথে সাথেই উমেদ ভবন প্যালেসের ভেতরটা বদলে গেল এক অদ্ভুত মায়াবী মঞ্চে। প্রাচীন রাজপ্রাসাদের গায়ে ঝুলে থাকা আলো হলুদ আর নীলের মিশেলে পাথরের দেয়ালে ছায়া ফেলছে অবাধে। চারিদিকে ক্যামেরার রিল, ক্রেন, ফোকাস লাইট সব মিলিয়ে ইতিহাসের আধুনিকতার এক বিপরীত ধর্মী সহাবস্থান। বাতাসে ধুলো, গরম লাইটের তাপ আর মানুষের নিঃশ্বাস মিলেমিশে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শুটিং সেটের নির্দেশে প্রতিধ্বনিত হচ্ছে সাউন্ড রেডি, লাইট অন, ক্যামেরা। আর যে ফ্রেমের ভেতরে, ফ্রেমের বাইরে মনিটরের সামনে বসে আছে সারহাত, এক পা আরেক পায়ের উপর তুলে, হাতে হেডফোন, চোখ মনিটরে স্থির। প্রতিটা শট, প্রতিটা মুভমেন্ট সে খেয়াল করছে নিখুঁত শিকারীর মতো। কাট। আর যে এই শটে চোখের দৃষ্টি আরও 1 সেকেন্ড দেরিতে ঘোরাবেন, আবার শট চেঞ্জ করতে হবে। আর যে খুব ভালো করেই বুঝতে পারছে সারহাদ ইচ্ছা করে এমনটা করেছে, তাই তাকে শুনিয়ে একটু জোরে বলে, মনে হচ্ছে ডিরেক্টর চেঞ্জ করতে হবে। সারহাদ আর কিছুই বলল না, দাঁত চেপে কথাটা হজম করে নিল। শুটিং আবারও শুরু হয়। কিয়ৎকাল পর সারহাদের পেছনে এসে দাঁড়ায় এজাজ। তার মুখের পেশিগুলো শক্ত। সে নিচু গলায় বলে, বস, সারহাদ মনিটর থেকে চোখ সরায় না, শুধু হেডফোনের এক পাশ খুলে নেয়, হাত দিয়ে ইশারা করে বলতে। এজাজ আরো কাছে ঝুঁকে আসে, গলার স্বর আরো নিচে নামিয়ে বলে, বস, ওয়াসিম হায়দার আর রনি হায়দার ভিতরে এসেছে, কিন্তু এরা জানতে পেরেছে এসপি বেশি আছে, তাই এসপির পেছনে লোক লাগিয়েছে। সারহাদের চোয়াল এক মুহূর্তে শক্ত হয়ে আসে, দাঁতের ওপর দাঁত চেপে ধরেছে। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকে। শুটিং সেটের শব্দ, সংলাপ, ক্যামেরার ঘূর্ণন সবকিছু যেন তার কানে পৌঁছায় না। পর মুহূর্তে ঠোঁটে খেলে গেল এক চিলতে বাঁকা হাসি। সে এতদিন এদেরই অপেক্ষায় করছিল। এরা এতদিন বাহিরের দেশে ছিল। ওই খায়রুল বাসারের লোকেশন জানতে পেরেছো? জি বস, ও দিল্লিতে আছে, ওখানে সুপিয়ার বিজনেস দেখছে। এই বলে এজাজ হাতের ট্যাপটা এগিয়ে দিল সারহাদের দিকে, যেখানে বাসারের সকল ডিটেলস রয়েছে। সারহাদ সেদিকে তাকিয়ে ফিসফিস করে বলে, নাও নিকোলাস কিলার রিভিলস হিজ ট্রু নেচার। সে ধীরে উঠে দাঁড়ায়, কোটটা ঠিক করে, মনিটরের দিকে একবার তাকায়। আর যে তখনও শুটিং এ ব্যস্ত, নিজের জগতে ডুবে। সারহাদ খুব নিচু স্বরে বলে, শুটিং চলুক, 1 সেকেন্ডও থামবে না। ওকে বস। মাস্টার আর্চের গার্ডদের হিপনোটাইজ থেকে বের করে চলে আসে পেছনে সেই খোলা জায়গাটায়। 1 সেকেন্ড, তারপর আর 1 সেকেন্ড, 4-5টা খালি। যেখানে একটু আগেও 4জন লোক দাঁড়িয়েছিল সেখানে কেউ নেই। না তার লোকগুলো আর না সানা, এমনকি কোনো আর্তনাদ, কোনো লড়াইয়ের চিহ্নও না। মাস্টারের নীল চোখ দুটো মুহূর্তেই জমে যায়। এই প্রথম তার হিসাব মিলল না। তার ঠোঁটের কোণে সে চিরচেনা বাঁকা হাসিটা মিলিয়ে যায়। চোয়াল শক্ত হয়ে ওঠে, গলার শিরাগুলো টান টান। সে ধীরে ধীরে চারপাশে তাকায়, খুব মন দিয়ে মাটির দিকে, গাছের গোড়ায়, বাতাসের গতির দিকে। ইন্টারেস্টিং। কোথায় গেল এরা? কোথাও বেবি গার্ল আবার পালিয়ে? ভাবনাটা মাথায় আসতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। হিসেসিয়ে বলে, এই মেয়েটা কোনো মতেই হাতে আসছে না কেন? হঠাৎ তার নজরে আসে কতগুলো এলোমেলো পায়ের ছাপ, যা জঙ্গলের ভেতর যাচ্ছে। মুহূর্তে মাস্টার সোজা হয়ে দাঁড়ায়। এবার আর অপেক্ষা না, চিহ্নগুলো খুঁজে সোজা জঙ্গলের দিকে এগোয়। শুটিং শেষ হওয়ার পর রাজস্থানের রাতটা অস্বাভাবিকভাবে নীরব হয়ে নেমে এসেছে উমেদ ভবন প্যালেসের উপর। বিশাল প্রাসাদের গম্বুজ আর খোলা বারান্দাগুলোতে আলো জ্বলছে নিঃশব্দে। আর যে দ্রুত পায়ে করিডোর পেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসে। তার কাঁধে এখনো শুটিং এর ক্লান্তি, কিন্তু চোখে মুখে খুশির ঝলক। আজ সে সানাকে নিয়ে ঘুরতে যাবে। হাতে সানার জন্য নিয়ে আসে টকটকে লাল গোলাপের বুকেট, যা সানার অনেক পছন্দের। তার সঙ্গে জ্যাক ও কাইলিন। দরজার সামনে দাঁড়ানো গার্ডরা তাকে দেখেই সরে যায়। নিয়ম মাফিক সম্মান, নিয়ম মাফিক নিরাপত্তা সব ঠিক আছে। আর যে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে নজরে আসে ভিতরের শূন্যতা। রুমের কোথাও সানার উপস্থিতির কোনো চিহ্ন নেই। বাতাসে সানার পরিচিত কাঁচা গোলাপের ঘ্রাণটাও নেই। মুহূর্তে আর্যের বুকের ভেতর কিছু একটা হঠাৎ উল্টে যায়। কণ্ঠ ফুঁড়ে বের হয়, ওয়াইফি, ওয়াইফি। না। নিস্তব্ধতা ভেদ করে বিপরীত পাশ থেকে কোনো আওয়াজ আসছে না। বাথরুম, বারান্দা, ড্রেসিং এরিয়া একটার পর একটা ঘুরে দেখে। সব জায়গা খালি।
প্রতিটা খালি জায়গা তার বুকের ভেতর একটা করে ঘা বসাচ্ছে। কাইলিন এক পা এগিয়ে আসে, বস হয়তো। আর যে হাত তুলে তাকে থামিয়ে দেয়। তার চোখ ধীরে ধীরে দরজার বাহিরে যায়। মাথার মধ্যে একটা নামি ঘুরপাক খাচ্ছে। দাঁত খিচিয়ে চিৎকার করে ওঠে। বড় ভাতের বাচ্চা। আর সে চোখের ভিতর যেন আগুন ঢেলে দেওয়া হলো। সে এক পলকে ঘুরে বেরিয়ে যায়, সোজা চলে যায় এসপি রুমের দিকে। কিন্তু এসপি রুমের দরজা অলরেডি খোলা, ভিতরে কেউ নেই। এবার একজন নিঃশ্বাস এলোমেলো হয়ে যায়। বুক ওঠানামা করছে দ্রুত, কিন্তু সে থামছে না। মাথার ভেতরে ধীরে ধীরে হারানোর ভয় ঢুকছে। মনে মনে ভাবছে, সানা তো এমন মেয়ে না যে তাকে বলা ছাড়া কোথাও যাবে, আর গেলেও একমাত্র এসপি ছাড়া আর কোথাও যাবে না। কোথাও সারহাদ। তার সন্দেহ এবার রক্তের মতো ঘন হয়ে ওঠে। সে ঘুরে দাঁড়ায়, বজ্র কণ্ঠে প্রশ্ন ছড়ে। সরহাদ কোথায়? কাইলিন উত্তর দেওয়ার আগেই সে নিজেই হাঁটা শুরু করে। প্যালেসের অন্য প্রান্তে আলো আঁধারির মাঝখানে সারহাদ তখন শুটিং ইউনিটের কিছু কাগজপত্র দেখছিল। হঠাৎ করিডোর কাঁপিয়ে আর্য এসে দাঁড়ায় তার সামনে। কোনো আগমনী বার্তা ছাড়াই একটানে আর্য সারহাদের কলার চেপে ধরে তাকে দেয়ালের দিকে ঠেসে ধরে। সারহাদ এমন হামলার জন্য একদমই প্রস্তুত ছিল না। আর্যের গলা ফেটে বেরোয় শব্দগুলো যেন দাঁত দিয়ে ছেঁড়া। কুত্তার বাচ্চা, তুই আবার মোড় থেকে হাত বাড়িয়েছিস? কোন সাহসে? চারপাশে লোকজন জমে যায়। তারা আর্যের এই রূপ দেখেই ভয় পেয়ে গিয়েছে। সারহাদের চোখে এক সেকেন্ডের জন্য বিস্ময়। সে তো আজ সারাদিন সানাকে ডাকেই নাই। বহু কষ্টতে আর্যের হাত ছুটিয়ে নিজের কলার ঠিক করে। আর্য তার দিকে আবারও তেড়ে যাওয়ার আগে সারহাদ বলে ওঠে, আই ডোন্ট ইভেন নো হোয়ার শি ইজ। হতে পারে এসপির সাথে এদিকে কোথাও। তার কথা কেটে চারিদিক কাঁপিয়ে চিৎকার করে ওঠে আর্য। একবার তোর ভাইকে পাই, তারপর শালার দুটোকে এই জায়গাতে শেষ করে দেব। দুজনের মধ্যে এক সেকেন্ডের নীরবতা। তারপর সারহাদ কপালে ভাঁজ ফেলে শুধায়, মানে এসপি কোথায়? আর যে কোনো প্রত্যুত্তর না করে ভারী ভারী কদম ফেলে চলে যায়। পিছনে কাইলিন সারহাদকে বলে চলে যায়। এইবার সারহাদের বুকের ভেতরে কিছু একটা ভেঙে পড়ে। ভাই আর সানা দুজনেই নেই। মাথার ভেতর এলোমেলো ভাবনারা এসে ধরা দেয়। কোথাও ওয়াসিম হায়দার। সে একবার পিছিয়ে যায়, তারপর সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। ইজাজ ইয়ানের দিকে তাকিয়ে আদেশ সরে বলিষ্ঠ কণ্ঠে, সার্চ দেম এভরিওয়্যার ফার্স্ট। প্যালেস যেন মুহূর্তে বদলে যায়। যে জায়গাটা কিছুক্ষণ আগেও ছিল সিনেমার সেট, এখন সেটা যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে। স্টাফ, গার্ড, লোকাল সিকিউরিটি সবাই ছড়িয়ে পড়ে। আজ যে আবারও নিজের রুমের দিকে ফেরে। দরজার সামনে দাঁড়ানো চারজন গার্ড এখনো সেখানে। আর যে তাদের দিকে একবার তাকায়। পর মুহূর্তে নিজের গান বের করে পরপর চারটা গুলি। ব্যাস, মস্তিষ্কের এইবার ওপার হয়ে গেল। চারজন লুটিয়ে পড়ে মেঝেতে। কেউ চিৎকার করার আগেই সব শেষ। কয়েক সেকেন্ড পর করিডোরে আর কোনো শ্বাসের শব্দ ছিল না। আর যে জ্যাক ও কাইলিনের দিকে তাকাতেই তারা নিজেদের কাজে লেগে পড়ে। আর যেন মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। সানা সামনে গিয়ে কোথাও যায়নি সে নিশ্চিত, কেননা তাদের শুট প্রাসাদের সামনেই ছিল। তাহলে মুহূর্তে মনে পড়ে সেই গোপন সিঁড়ির কথা। সিঁড়ি বেয়ে নেমে আসে বাইরে জঙ্গলের সামনে। চারিদিকে ছড়িয়ে পড়ে জ্যাক ও কাইলিন। হঠাৎ জ্যাকের নজর আটকায় নিচে পড়ে থাকা সানার ফোনের উপর। সে সেটা নিয়ে যায় আর্যের কাছে। আর্য সেটি হাতে নিতেই তার আঙুল কেঁপে ওঠে। তার মাথার ভেতরে একটা শব্দে ঘুরে বেড়ায়, জঙ্গল। সে সঙ্গে সঙ্গে জ্যাকের দিকে ঘুরে দাঁড়ায়, রুক্ষ স্বরে আদেশ সরে, পুরো ফোর্স নামাও, ড্রোন, লোকাল ট্র্যাকার, এভরিথিং। আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। অন্যদিকে সারহাদ, একদিকে নিজের ভাই, অন্যদিকে সানাম। সেও নিজের লোক অলরেডি লাগিয়ে দিয়েছে। নিজের হাতে ফোন ধরেও হাত তীর রাখতে পারছে না। তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, সে কি আবারও সব হারাতে যাচ্ছে? জঙ্গলের ভেতর রাতটা একদম নীরব। দূরে দূরে পোকাদের একঘেয়ে শব্দ, বাঁশ পাতার ঘষাঘষি, আর মাঝে মাঝে বাতাসের সাথে কাঠের কোনো পুরনো কাঠামো কেঁপে ওঠার শব্দ। ঠিক এমনই এক কাঠের ঘরের ভেতরে সানাকে বন্দি করে রাখা হয়েছে। ঘরটা লম্বা, স্কুলের করিডোরের মতো। দেয়ালগুলো কাঁচা কাঠ আর মাটির মিশ্রণে বানানো। দরজায় বাইরে থেকে মোটা লোহার শিকল। জানালা নেই, শুধু শ্বাস দেওয়ার মতো একটু ফাঁক। সানার ঘুম হালকা হয়ে আসে। চোখ পিটপিট করে খুলে চারিদিকে তাকায়। জায়গাটা একদম চেনা পরিচিত বলে মনে হচ্ছে না। প্রথমেই নিজের অবস্থান লক্ষ্য করতে নজরে আসে সবকিছু ঠিকঠাক, শুধু হাত পা গাছের লতা দিয়ে বাঁধা। এক টান দিতে সেগুলো খুলে যায়। রমণী নিজেকে সামনে তাকাতে দেখে এসপি তার থেকে একটু দূরে।
উঠে গেল তার কাছে, তাকে হাত দিয়ে নাড়িয়ে বলে, এ বিটকেল ওঠ না। এই উপরে চলে গেছিস নাকি? না। এসপি উঠছে না। সানা দুষ্টবুদ্ধি এতে চেপে ধরে তার নাক। মুহূর্তে এসপি সানার হাত সরিয়ে বিরক্তি মাখা কণ্ঠে শুধালো, কটকটির বাচ্চা, একটু ঘুমোতে দে না আমার মা। হ্যাঁ হ্যাঁ, ঘুমা ঘুমা। এখানে আমরা ফেসে আছি আর এই ঘুম মারাচ্ছে। হ্যাঁ, কানের নিচে এমন বাজান বাজাবো, তাড়াতাড়ি উঠ। এসপি চোখ পিটপিট করে একটু খোলে। সে ধোঁয়া একটু বেশি খেয়ে ফেলেছে, তাই তার ঘুম এখনো ভাঙছে না। ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায়, তুই আমার রুমে কি করছিস? তোর জাউরা দেখতে পেলে তো আমার পেছনে বোমা ব্লাস্ট করবে। ও আসার আগে ভাগ এখান থেকে। এবার আর সহ্য হলো না সানার। দাঁত খিচিয়ে মেরে দিল ধাম করে এসপির পিঠে এক কিল। মুহূর্তে এসপির সম্পূর্ণ ধ্যান ফিরে আসে। ঘুম চলে যায় বহু দূরে। সে চারিদিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলে, আমরা কোথায়? তোর শ্বশুর বাড়িতে, যেখানে তুই ফেসে গিয়েছিস। শালা আমাকে মেসেজ করে বলে, সানা আমাকে বাঁচা। আরে কিসের মেসেজ? আমি তো নিজে ফোন খুঁজে পাচ্ছিলাম না দেখে বাইরে এলাম খুঁজতে। তখন দেখি তুই কোথায় যাচ্ছিস। আমি 4-5 বার ডেকেছি কিন্তু তোর কোনো ধ্যান ছিল না, তাই আমি পিছু পিছু এলাম। তারপর জঙ্গল, তারপর ধোয়া, তারপর এখানে। বলতে বলতে দুজনে হঠাৎ একজন আরেকজনের দিকে তাকায়। চোখে বিস্ময় নিয়ে একসাথে বলে ওঠে, কিডন্যাপার। এসপি আগে চারিদিকে তাকিয়ে আরজেকে খুঁজলো। সে নিশ্চিত হয়ে সানার দিকে তাকায়, নাহলে আবার ওই জাওরা তার উপর সব দোষ চাপাবে। সব দোষ তোর। তুই কেন এত রাতে বেরোতে গেলি? কেন বুঝলি না এটা কিডন্যাপের মেসেজ? এখন তো দোষ আমারই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিডন্যাপার লিখে দিয়েছিল আমি কিডন্যাপার, জঙ্গলে আসেন আমাকে কিডন্যাপ করি আপনাকে। শালা এটা যদি বলতো না, তারপরও তুই আসতি। অবশ্যই আসতাম। ছুরি চাপাতি দা বটি বন্দুক সব নিয়ে আসতাম। শালা কত বড় সাহস, কটকটিকে কিডন্যাপ করে চাঁদের দেশে পাঠাতাম একে আমি। এসপি সানার কথায় ধ্যান না দিয়ে সামনে তাকায়। চুপ কর। এরা কারা সামনে? সানার এবার নজরে আসে তাদের থেকে অনেকটা দূরে পরপর আরো 4 জন মানুষ, যাদের চেহারা ঢাকা এবং ফুল কালো ওভারকোট পরা। সবাই বেহুশ। এসপি উঠে আগে আগে তাদের মাস্ক খুলতেই দুজনের চোখ বড় বড় হয়ে যায়। সানা বিস্মিত কণ্ঠে আওড়ায়, এসপি, এরা তো সব জমজ বলে মনে হচ্ছে। একসাথে 4-4টা জমজ। শালা এদের বাপের ক্ষমতা আছে বলতে হবে। আবে এগুলো জম না, এগুলো তো প্লাস্টিক সার্জারি করে আছে। কি বলছিস কি? এতে তো টাকা পয়সা অনেক খরচ হয়েছে। ইস, কি দরকার ছিল এদের সার্জারি করার? তার থেকে ভালো ছিল টাকাগুলো আমাকে দিয়ে দিত, আমি ভালো কাজে লাগাতাম। শুধু শুধুই অপচয়। এসপি তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারপাশে তাকায়, এখান থেকে বেরোনোর পথ খোঁজার জন্য। সে দরজা ধরে অনেকক্ষণ টানাটানি করে, কিন্তু কোনোই লাভ হলো না। তারপর সে উপরে চালের কাছে একটা ছিদ্র দিয়ে দেখে বাইরে অনেকগুলো মানুষ বসে আগুনের চারপাশে। তাদের পোশাক আশাক দেখে মুহূর্তে সে ধরে ফেলে। বিস্মিত স্বরে বলে ওঠে, এই কটকটি, বাঁশি বাঁশি। কাঠের বাঁশি না বাঁশের বাঁশি? আবে না রে, আদিবাসী। কি? এরা আমাদের কেন নিয়ে এসছে? রোস্ট করে খাওয়ার জন্য এনেছে রে। এরা মানুষ খেকো। পাক্থু। হঠাৎ সানা মেকি সুরে কান্না জুড়ে দিল। এসপি তার দিকে বিরক্তি মাখা দৃষ্টি বুলিয়ে বলে, এমন ভ্যাবে করে কাচ্ছিস কেন? কেননা আমি মরলে আমার জন্য কাঁদার কেউ নেই। তোকে তো আগেই মেরে ফেলবে, তোর জন্যও আমাকে কাঁদতে হবে। তাই এখন থেকে কাঁদার প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছিস ভালো কথায়, একটু তো রিয়েল কর। তোর চোখে এক ফোঁটাও পানি নাই। আরে চোখে পানি থাকবে কি করে রে? আমি তো মনে মনে কাঁদার প্র্যাকটিস করছি। তুই উপরের খবর খরাটাই দেখলি? মনের ভেতরে যে আমি কাঁদতে কাঁদতে প্রশান্ত সাগর বানিয়ে ফেলেছি, সেটা দেখলি না তুই? কিছু একটা ভেবে সানা চুপ করে গেল। এসপি তার এমন হুটহাট বদল বুঝলো না, তাই ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এখন আবার কি ভাবছিস? ওই রণবীরের কথা। এমনিতেই আমার সামনে বড় বড় ডায়লগ ছাড়ে, বউ ছাড়া 1 মিনিট থাকতে পারবে না, এটা সেটা। এখন দেখ, আমি যে এতক্ষণ ধরে এইখানে, ওর কোনো খবর আছে? শালা একবার শুধু এখান থেকে বের হই, কান নিচে এমন বাজান বাজাবো, সারা জীবন শুধু আমার নামটা বাজতে থাকবে কানে। হারে বজ্জাত, শুধু আমাকে টাইম আউট করতে পারে। টাইম আউট মানে? সানা মনে মনে নিজের জিভ কেটে নিল। কি বলতে কি বলে ফেলেছে, তাই ঝাঁঝালো কণ্ঠে বলে, কিছু না, তুই তোর কাজ কর। এসপি তাকে আর ঘাঁটলো না। এমনিতেই জামাই বউয়ের মধ্যে সে নাই। ঘরের মধ্যে এসপি কখন থেকে এদিক থেকে ওদিক পায়চারি করছে। এদিকে সানা তার থেকে একটু দূরে বসে একটার পর একটা অদ্ভুত প্রশ্ন করেই চলেছে। এই যেমন একটু আগে প্রশ্ন করেছে, এসপি, আমি মোটু পাতলুতে দেখেছি আদিবাসীরা জিঙ্গালালা হু হু জিঙ্গালালা হু হু করে। এরা এমন করছে না কেন? এখন বলেন এসপি কিভাবে জানবে এরা ঝিঙ্গালালা হু হু করছে না কেন? তার ভাবনার মাঝে আবারও সানা প্রশ্ন করে, এসপি, এরা কি আমাদের
মশলা দিয়ে খাবে নাকি মশলা ছাড়া খাবে রে? এসপি নিজের পা থামিয়ে কড়া দৃষ্টিতে তাকায় এই মেয়ের দিকে। তুই আগে বল, তুই ডান হাতের থাপ্পড় খাবি নাকি বাম হাতের থাপ্পড় খাবি? চুপচাপ ভাবতে থাক এখান থেকে পালাবো কিভাবে। সানা দাঁত দিয়ে নখ কেটে ভাবতে শুরু করলো। এসপি কিছুক্ষণ পর তাকে আবারও জিজ্ঞেস করে। কি রে, কিছু ভেবে পেলি? সানা উপর নিচ মাথা নাড়িয়ে বোঝায়, হ্যাঁ। কি ভেবে পেয়েছিস? এদেরকে বলবো মশলা দিয়ে খেতে, তাহলে টেস্ট লাগবে, না হয় স্বাদ লাগবে না। এসপি কোমরে হাত দিয়ে বিমূঢ় দৃষ্টিতে তাকায় এই মেয়ের দিকে। ইচ্ছা করছে এটা একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতে। কোথায় তারা ফেসে আছে? একটু সিরিয়াস হবে না? এই মেয়ের জীবনে তো সিরিয়াসই নেই। তার ভাবনার মধ্যে সানা আবারও বলে, আচ্ছা এসপি, ওরা প্রতিদিন যদি একজন একজন করে খায় তাহলে ওই সামনের 4 জন 4 দিন, তুই একদিন, তারপরের দিন আমি, তার মানে আমার হাতে 5 দিন আছে। আচ্ছা তোর কাছে মোবাইল ফোন আছে? এসপি বুঝলো না তার এমন হিসাবের মানে, তাই প্রশ্ন করে, কেন? মানে একটু গুগল সার্চ করে দেখ তো, মাত্র 4-5 দিনে কিভাবে কারোরপতি হওয়া যায়। আমি স্বপ্ন পূরণ করে মরতে চাই, আমি ফকির হয়ে মরতে চাই না, আমি কারোরপতি হয়েই মরতে চাই। এসপি এবার সত্যি সত্যি ইচ্ছা করছে দেয়ালের সাথে মাথা ঠুকতে। সে চারিদিকে দেখলো কিছু আছে কিনা এই মেয়েকে চারটা লাগানোর জন্য। এখানে তারা মরতে বসেছে আর এই নাকি এখনো কারোর প্রতি হওয়ার স্বপ্ন দেখছে। কোথায় এখান থেকে পালানোর কথা ভাববে তা না, তাদের ভাবনা ছেড়ে কানে আসে বাইরে আরো কারো আওয়াজ। তাড়াতাড়ি এসপি আবারও এগিয়ে যায় সেই ছিদ্রর কাছে। সানা পিছন পিছন দৌড়ে এসে এসপিকে সরিয়ে বলে, আমি আগে দেখবো সর, আমি আগে দেখবো। এসপি কিছুই বলল না, পেছনে 2 হাত কোমরে রেখে শুধু এই মেয়ের কাণ্ড দেখছে। রমণী কিয়ৎক্ষণ চেষ্টা করলো পায়ের আঙুলে ভর দিয়ে দেখার, কিন্তু ছিদ্র বেশ ওপরে হওয়াতে সে কিছুই দেখলো না। এসপি তার হাত ধরে টান দিয়ে সরিয়ে বলে, বাট্টু কোথাকার, সর এখান থেকে। তুই আগে জাউরাকে বল হরলিক্স কিনে দিতে, ওটা খেয়ে লম্বা হওয়ার পর আসিস। এসপি বলতে দেরি, কিন্তু সানা ধুম করে তার পিছে আর একটা লাগাতে দেরি করেন। এসপি ব্যথাতেও শব্দ করে আ বলে ব্যথা পাওয়া জায়গা ডোলে ছিদ্র দিয়ে তাকাতেই নজরে আসে আদিবাসীরা কাউকে গাছের সাথে বেঁধে রেখেছে। সে সূক্ষ্ম দৃষ্টি বোলাতে নজরে আসে ব্যক্তির চেহারা। মুহূর্তে সানার দিকে তাকিয়ে বলে, আরে বাস, এইটা তো সানডে মানডে। সানডে মানডে মানে আয়ান? হ্যাঁ আয়ান। মনে হচ্ছে ওরা ওকে ম্যারিনেট করছে রোস্ট করার জন্য, কিন্তু এ কিভাবে এখনো এখানে ফেসে গেল? সানা হঠাৎ 2 হাত উপরে তুলে বলে, হে উপরওয়ালা, শুক্রিয়া, আপনি আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তার মানে আমার কাছে আরো একদিন বেড়ে গেল। আমি 6 দিনে অবশ্যই কারোরপতি হতে পারবো। उसके बाद हम उनकी पेट में छू मंतर छू, साथ में जिंगालाला हु हु, जिंगालाला हु हु। উমেদ ভবন প্যালেসের পেছনের জঙ্গলটা দিনের আলোয় যতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, রাতে যেন তা কয়েক গুণ বেড়ে যায়। কেননা এই জঙ্গল কোনো সাধারণ বন নয়, এটা সময়ের চেয়েও পুরনো। মানুষের মানচিত্রে আঁকা রেখাগুলোর আগেই এর অস্তিত্ব ছিল। কয়েকটা বড় বড় রিপোর্টে জানা গিয়েছে প্রতি বছর এই জঙ্গলে ঘুরতে আসা অনেক মানুষের ফিরে যায়নি এখান থেকে। পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ভিন্ন বিভিন্ন রকমের হাড়। সেগুলো পশুর থেকে বেশি মানুষের বলে ধারণা করা হয়। রাত যত গভীর হয় জঙ্গল তত ভারী হয়। এই অন্ধকারে দৃষ্টি বিভ্রান্ত হয়, দিক হারায়, যেমনটা হয়েছে মাস্টারের সাথে। সে একটু এগিয়ে যেতেই তাকে পড়তে হয়েছে বন্য প্রাণীর আক্রমণে। কয়েক জায়গায় আহত হয়ে ফিরে গিয়েছে সে। উমেন ভবনের ছাদ কাঁপিয়ে হেলিকপ্টারের প্রোপেলার ঘুরছে, সার্চ লাইটের আলো জঙ্গলের বুক চিরে ঢুকছে, আবার হারিয়ে যাচ্ছে পাতার ঘনত্বে। ড্রোনের ঝাঁক আকাশে ঘুরছে যেন যান্ত্রিক শকুন। আর যে দাঁড়িয়ে আছে ছাদের কিনারায়, তার শরীরে এখনো শুটিং এর কালো সুট, গলার টাই কবেই খুলে ফেলেছে। কলার খোলা চুল এলোমেলো, তার ডার্ক ব্রাউন মণিগুলো লাল হয়ে আছে। চোখে ভাসছে কেবল একটাই জিনিস, হারানোর ভয়। নিঃশ্বাস এলোমেলো, তার হাত কাঁপছে, ভেতরের দানবটা বেরোতে চাইছে। 2 হাতে মাথার চুল খামচে ধরেছে, যেন নিজেই নিজেকে সংবরণ করার চেষ্টা করছে। সে পকেটে থেকে ছোট কাচের শিশিটা বের করে, সেখান থেকে কাঁপা কাঁপা হাতে একটা ট্যাবলেট মুখে পুরে নেয়। এক মুহূর্ত থামে, চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তার বুকের ভিতরে যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। মেডিসিন তার রক্তে ঢুকতেই শরীর একটু স্থির হয়, কিন্তু মন আরো বেপরোয়া হয়ে ওঠে। সে তার কানে থাকা ইয়ারপিসে চিৎকার করে ওঠে, ডেল্টা টিম রিপোর্ট। সাথে সাথে অন্য পাশ থেকে আসে, বস, নট গ্রিড ক্লিয়ার, কোনো ভার্চুয়াল নেই। সাউথ নেগেটিভ বস, থার্মাল সিগন্যালে কিছুই মুভমেন্ট, কিন্তু হিউম্যান কনফার্ম না। আর যে দাঁত কামড়ে ধরে, তার মুঠো শক্ত হয়। ফের নিজের ধারালো কণ্ঠে বাক্য ছড়ে, ড্রোন নামো নিচেতে, প্রতিটা পাতার লেয়ারে। ডু ইট ফাস্ট।
কাইলিন তার পাশেই দাঁড়িয়ে, তার মুখেও চিন্তার ছাপ। সে নিচু স্বরে আওড়ায়, বস ম্যাম জঙ্গলে। আর যে ঘুরে তাকায়, তার চোখে এমন আগুন যে কাইলিন বাকিটা গিলে ফেলেন। দাঁত খিচিয়ে বলে, হোয়াট দ্য হেল আর দ্য গার্লস? বস তারা অলরেডি জঙ্গলে নেমে পড়েছে। আর যে নিজে উঠে পড়ে একটা হেলিকপ্টারে। সারা জঙ্গল জুড়ে আজের সশস্ত্র গার্ডসরা ছড়িয়ে পড়ে, কালো পোশাক, নাইট ভিশন, সাইলেন্সার লাগানো রাইফেল। তারা জঙ্গলে ঢোকে দল বেঁধে না, বরং ছায়ার মতো। একজন গার্ড হঠাৎ থামে, তার রেডিওতে কেবল শো শো শব্দ। সে ফিসফিস করে বলে, বস কমিউনিকেশন ড্রপ করেছে। এয়ারপিসের বিপরীত প্রান্ত থেকে আসে আর্যের আদেশ, লোকাল জগার অ্যাক্টিভেট করো। আদিবাসীদের গতিবিধির ম্যাপ চেয়ে আমার। ওকে বস। সময় যাচ্ছে নিজের মতো করে, কিন্তু প্রতিটা মিনিট যেন আর্যের মাথার ভেতর হাতুড়ি মারছে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, তার কণ্ঠ আবারও গর্জে ওঠে, লোড দ্য হেলিকপ্টার অল্টিটিউড। আমি প্রতিটা পথের ভেতরে আলো চাই। বস এটা রিস্ক। পাশে থাকা পাইলট এতটুকু বলে চুপ হয়ে যায়। আর্য রক্তচক্ষুতে দেখে হেলিকপ্টার আরো নিচু হয়ে উঠতে শুরু করে। হেলিকপ্টারের শব্দ আবারও রাত ছেড়ে দেয়। প্যালেসে তখন আলোয় ভরা, কিন্তু সারহাতের চোখে অন্ধকার। সে দাঁড়িয়ে আছে অপারেশন রুমের মতো সাজানো অস্থায়ী কন্ট্রোল এরিয়ায়। মনিটর জুড়ে জঙ্গলের ম্যাপ, লাল ডট, নীল ডট, চলমান ইউনিট, ড্রোনের লাইভ ফিড, সবকিছু চলছে। শুধু তার ভেতরটা থমকে আছে। তার লোকেরাও অলরেডি জঙ্গলে ঢুকে পড়েছে। সারহাত 2 হাত টেবিলে রেখে ঝুঁকে দাঁড়ায়, তার আঙুলগুলো কাঁপছে। সে চোখ সরায় না স্ক্রিন থেকে, কিন্তু মস্তিষ্কে বারবার সেই রাতের দৃশ্যগুলো হানা দিচ্ছে। রক্ত আর নৃশংসতা। হঠাৎ তার কানে ভেসে ওঠে একটা চিৎকার, তার বাবার। সে চোখ শক্ত হয়ে আসে। ইয়ান এগিয়ে এসে তার দিকে, বস আমরা লোকাল ট্রাইবেল নেটওয়ার্কে খোঁজ নিয়েছি, কিছু পাওয়া যায়নি। ইয়ানের কণ্ঠস্বর কানে আসতে তার মতিভ্রম ছুটে যায়। সারহাদ হঠাৎ উঠে দাঁড়ায়, তার নিঃশ্বাস ভারী, এলোমেলো। এখন তার ভাবনাগুলোকে একটা জিনিসে আটকাতে পারে। সে নিজের জ্যাকেটের পকেট থেকে ছোট একটা কেস বের করে, ভেতরে ড্রাগস তার রক্তে ঢুকতেই তার শ্বাস ধীরেই হয়, হাতের কাঁপুনি কমে। সে আবারও স্ক্রিনের দিকে তাকায়, একটা ব্লিপ থামে, তার চোখ চিকচিক করে ওঠে। হোয়াট ইজ দিস? সে ঝুঁকে পড়ে। একজন টেকনিশিয়ান বলে, স্যার এই সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে গেছে ঠিক এই এরিয়াতে। সারহাদ ম্যাপের দিকে তাকায়। সেই ইয়ারপিসে গম্ভীর স্বরে আদেশ করে, লিসেন টু অল ইউনিট, এই এরিয়াটা ক্লোজ করো। কোনো গুলি আমার আদেশ ছাড়া না, ওরা বেঁচে যায়। তারপর ইয়ানের দিকে তাকায়। ইয়ান, রেডি দ্য কার্স অ্যান্ড গার্ডস ইমিডিয়েটলি। ইয়ান ওকে বস বলে চলে যায়। কিয়ৎকাল পরই কতগুলো গাড়ি প্যালেস থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে ছুটে যায়। জঙ্গলে আজ অন্যরকম। দিনভর যে বন নিঃশব্দ ছিল, রাত নামতেই তার বুকের ভেতর থেকে যেন প্রাচীন কোনো নিঃশ্বাস জেগে উঠেছে। ঘন গাছের ডালপালার ফাঁকে ফাঁকে আগুনের আলো কাঁপছে, ঢোলের শব্দ ধীরে ধীরে বাড়ছে। আজ পুজোর রাত। এই জঙ্গলের আদিবাসীরা আজ দেবীকে ডাকে। তার জন্য তারা পূজা শেষে ভোজন করে মানুষের মাংস। সেই জন্য বছরের এই একটা রাতেই তারা প্রাসাদমুখী হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই নীতি। আজও তার ব্যতিক্রম হয়নি। ওই ধোঁয়াটা তাদেরই ছিল। প্রথমে মাস্টারের লোকগুলো ফেসেছে, তারপর সানা, তারপর এসপি। আর আয়ান ওই মুহূর্তে প্যালেসের পিছনের দিকে ছাদে দাঁড়িয়েছিল। রিয়ানা ভিতরে চলে যাওয়ার পর অশ্রুসিক্ত নয়নে নিচে তাকাতেই নজরে আসে সানাকে। এটা দেখে তার ভ্রু কুঁচকে আসে। সে সানাকে ডেকেছিল, কিন্তু রমণী শুনতে পায়নি, তাই সে নিজে নেমে এসেছে। আর ব্যাস, সেও ফেসে গিয়েছে। সে পরে আসতেই তাকে বেহুশ করা হয়নি, সোজা এনে তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে। তার সামনেই বসে আছে তাদের রাজা। চারপাশে বাকি লোকজনগুলো আনন্দে নৃত্য করছে, আর তার গায়ে কিছুক্ষণ পর পর ভালোর মতো কি যেন ছুঁড়ে মারছে। ঘরের ভেতর থেকে এসপি সবই কিছু লক্ষ্য করছে, ছিদ্র দিয়ে। আর সানাকে বলছে, এসপি আয়ানের কি হবে রে? জানি না ইয়ার, ওদের হাতে বর্ষা। ভরসা? আরে ওরা ওকে বেড়ে ফেলবে, আর তুই ওদের ভরসা করছিস? এসপি নাক মুখ কুচকে তার দিকে তাকায়, ঝাঁঝালো কণ্ঠে শুধালো, আরে গাধা, এই বর্ষার সেই ভরসা না, এই বর্ষা হলো তীরের ওল্ড ভার্সন। মুহূর্তে সানা চোখ বড় বড় করে তাকায়, একটা বাঁকা ঢোক গিলে আওড়ায়, হাম সমাজ গায়ে। এই ভরসার মানে বিনা টিকিটে উপরে যাওয়া, কনফার্ম। সানা আবারও পায়চারি শুরু করে। অদূরে মাস্টারের লোকগুলো এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। এসপি তাদের একজনের ফোন নিয়েছিল কল করার জন্য, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এক ফোঁটা নেটওয়ার্কের চিহ্ন মাত্র নেই। সানা পা থামিয়ে চিন্তিত স্বরে বলে,
এসপি, আমাদের সানডে মানডেকে বাঁচাতে হবে। আমার একমাত্র ননদের জামাই বলে কথা। এসপি তড়া করে তার দিকে তাকিয়ে সতর্কবাণী ছড়ে। কটকটি, তুই আয়ানের কথা আবারও যাওয়ার বলে দিসনি তো? আরে না না, এটা আমাদের সিক্রেট। এসপি ট্যাচ্ছা চোখে তাকে দেখল। না, ঠিকই আছে। তার মানে বলেনি। রমণী কিছু একটা ভেবে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে, বিটকেল, আমার কাছে একটা আইডিয়া আছে এখান থেকে বের হবার। কি? দুজনের মধ্যে তাদের আইডিয়া নিয়ে কথা হয়ে গেল। এসপি তাদের সম্মতি জানালো, কিন্তু কথা হচ্ছে এখান থেকে বের হবে কিভাবে। দরজায় তালা। সানা ঘরের চারিদিকে তাকিয়ে দেখে কোনো জানালা আছে কিনা, কিন্তু কোথাও জানালার চিহ্নটুকু নেই। তাই সে রাগে ভীষণ জোরে কাঠের দেয়ালে ধাক্কা মারে। সাথে সাথে ওই সাইডে দেয়াল পড়ে যায়। কাঠগুলো বেশ পুরনো আর কোনো রকম আধুনিক অস্ত্র না থাকায় এগুলো একদম নড়বড়ে হয়ে আছে। এসপি হাঁ করে চারিদিকে আগে তাকায়। সানা তার কাহিনী বুঝলো না, তাই জিজ্ঞেস করে, কি রে, তুই চারিদিকে কি খুঁজছিস? তোর জাউরাকে বেটা দেখলে আমার দোষ দিবে, বলবে আমার বোধ জীবনে ওইসব করতে পারে না। রণবীর এতটাও খারাপ না। সানার বাক্যখানা শ্রবণ হতেই এসপি তাকে অবাক চোখে অবলোকন করলেন। সানা কি বলতে কি বলে ফেলেছে মনে পড়তেই কথা ঘোরানোর জন্য তড়িঘড়ি করে বলে, এসব ছাড়। দেখেছিস আমার কেল্লা ফতে, আমার শক্তি এক ধাক্কায় কেল্লা ফতে। ইস, আগে জানলে কবেই তোকে ফেলে চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে খুব ভালো করেই জানি। এখন চল। এসপি আর সানা এগিয়ে গেল। তাদেরকে দূরের একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। সানা যেতে যেতে বলে, আচ্ছা এসপি, তোর কাছে 500 টাকা আছে নি বল? কেন, তুই এখন 5 টাকা দিয়ে কি করবি? আরে ওদের দেয়াল ভেঙেছি, ক্ষতিপূরণ দিতে হবে তো। তুই তো জানিস আমি লুটেরা হতে পারি, কিন্তু আমি ভালো মানুষ। তো ভালা মানুষ, দিবা যখন তোমার পকেট থেকে দাও, আমার পকেট থেকে কেন দিচ্ছ? আরে দে না, আমার কাছে নাই তো। আচ্ছা প্রমিস কর, এখন আমি দেব, তারপর তুই প্রাসাদে গিয়ে দিয়ে দিবি। এটাও হিসেবের খাতা লিখে রাখ, একদিন কারোরপতি হয়ে দিয়ে দেব। কেয়ামত হয়ে যাবে কিন্তু, না তুই করোড়পতি হবি আর না বাকির খাতা পূরণ হবে। চুপচাপ চল। সানা নিজের নাকের পাটাতন ফুলিয়ে হাঁটতে থাকে। দুজনেই চলে গেল আদিবাসীদের কাছে আয়ানকে বাঁচাতে। আয়ানকে এখন একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। সামনেই তাদের রাজা বসে। তারা সবাই আনন্দে মত্ত। সানাও এসপিকে এখনো লক্ষ্য করেনি। হঠাৎ সানা পিছন থেকে চিৎকার করে বলে, জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু। মুহূর্তে সবার দৃষ্টি আকর্ষিত হয় তাদের ওপর। সবাই পিছনে ফিরে তাকাতেই দুজনকে নজরে আসে। সাথে সাথে সবাই তাদের হাতে বর্ষাগুলো তাদের দিকে তাক করে। আয়ান ঘাড় কাত করে তাদেরকে দেখে তার মনে যেন একটু আশার আলো ফুটে উঠেছে। সে সেখান থেকে করুণ স্বরে ডেকে ওঠে, ম্যাম, আমাকে বাঁচান, এরা আমাকে বলি দিতে এনেছে, আমি আপনার পিছু পিছু নিয়ে ফেসে গেছি। সানা আর এসপি পা টিপে টিপে চলে গেল আদিবাসীদের প্রধানের সামনে। তাদের রাজা কিয়ৎক্ষণ তেচ্ছা চোখে তাদের দুজনকে অবলোকন করলো। সানাও চোখ বড় বড় করে তার চোখের দিকে তাকানো। রাজা ভ্রুকুচকে পেছনে সরে এলো। আয়ান এসপির কানে ফিসফিস করে বলল, এই ইঁচড়ে পাকা ছেলে, আমার হাত খোলো। আমি তোমাদের পিছনে এসে এদের বলির পাঠা হয়ে গিয়েছি। আবে চুপ কর, তোকে বাঁচাতেই তো আমরা রিস্ক নিয়ে এখানে এসেছি। এখানে যা হবে চুপচাপ দেখবি, কিচ্ছু বলবি না। আয়ান দু শব্দটি করলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। চারিদিকে আদিবাসীরা তাদের দুজনকে দেখে তাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেল। চোখে মুখে হিংস্রতা স্পষ্ট। তারা সবাই মুখে মুখে বলতে শুরু করলো, কুয়ালালা কুকু, কুয়ালালা কুকু। এদের কাণ্ড দেখে সানা ও এসপি দুজনের মনের ভিতরে একটু ভয় ঢুকে গেছে। কেননা তাদের দেখতে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে, আর হাতে অস্ত্র তো আছেই। কিন্তু তারা এমন এক জায়গায় আছে যেখান থেকে কোনো মতে পিছপা হওয়া যাবে না, না হলে নিজেরও মৃত্যু নিশ্চিত। সানা একটা ফাঁকা ঢোক গেলে ভয়টাকে নিজের ভেতর চেপে নির্বিকার চিত্তে আওড়ায়, হ্যালো, আমার নাম সানা। হ্যাঁ। রাজা তাদের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো তারা কি করতে চাইছে। তারা কোনো শত্রুপক্ষের নাকি। কিন্তু সানার মাসুম চেহারা দেখে নিজের বুকের পাটাতন ফুলিয়ে গর্বিত সুরে বলে, আর হামারা নাম আগাগাত্রী। রাজার মুখে নিজের নাম শোনা মাত্রই সামনে থাকা সানা ভিক করে হেসে দিল দাঁত বের করে। পাশে দাঁড়িয়ে থাকা এসপিও ভু ভু করে হেসে দিল। সে হাসতে চাইছে না, তারপরও পেট ফেটে হাসি আসছে। এসপি হাসতে হাসতে বলে, সানা, এটা সিরিয়াস মোমেন্ট ইয়ার। কিন্তু আমার নাম, এর নাম শুনে হাসি থামছে না কেন? এমন মনে হচ্ছে জন্মের পরে হেগে দিয়েছে, তাই এর নাম রেখেছে আগা। এমন নাম আমি আমার বাপ দাদার গোত্রেও শুনিনি। আমিও না ইয়ার। দুজনে হাসতে হাসতে পেট ধরে নিচে বসে পড়লো। সানা চোখ তুলে রাজার দিকে তাকিয়ে বলে, 1 মিনিট আগাজি, আমরা হেসে নি, 2 মিনিট পর আমরা সিরিয়াস বাতে হোঙ্গে। হ্যাঁ, বাট আই নট প্রমিস। তার বলা বাক্যখানার সামনে মানুষ বুঝতে না পারলেও তাদের হাসি দেখে
সে রেগে আগুন। নিজের হাতের বর্ষাটা সানা ও এসপির দিকে তাক করে শক্ত কণ্ঠে আওড়ায়, হামারা মান জো না রাখে হাম উসকা জান না রাখে। ব্যাস, দুজনের হাসি বন্ধ, সোজা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। সানা মুখে মেকি হাসি টেনে বলে, আরে আরে কি করছেন শলি ছাত্রীজি, আই মিন ভোলা ভাত্রীজি, আই মিন আধা আদ্রিজি। পাশে থাকা এসপি নিজের কপাল চাপড়ে তাকে ধাক্কা দিয়ে বলে, আরে ইয়ার কি করছিস, মারবে তো আমাদের। এর নাম আগা গাত্রীজি। সানা টান দিয়ে তাকে সামনে এনে তার পিছনে চলে গেল। এবার এসপি ঠিক রাজার বর্ষার সামনে, তার চোখ কপালে। সানা পেছন থেকে বলে, এবার তুই বল। ইয়ে মানে মানে দিল্লি আগ্রাজি, সরি আগ্রা দিল্লিজি, মানে সে একটার পর একটা নাম বলেই যাচ্ছে, একটাও হচ্ছে না। আর এদিকে আগাগাচ্ছি একদম রেগে আগুন। পেছনে খুঁটির সাথে বাধা আয়ান মনে মনে নিজেকে 100টা গালি দিচ্ছে। এরা একে বাঁচাতে এসেছে নাকি আরো তাড়াতাড়ি মারতে এসেছে উপরওয়ালাই জানে। তাই সে পেছন থেকে চিৎকার করে বলে, আরে আগা গাত্রীজি। সানা ও এসপি দুজনেই এক ধরে তার দুপাশে দাঁড়িয়ে বলে, জিজু জি বাতায়েঙ্গে। এবার আয়ান ঠিক আগাগাছির বর্ষার সামনে, বর্ষার ধারালো অংশটা ঠিক তার নাক বরাবর রেখেছে। আয়ান আমতা আমতা করে বলে, আমার নিজের নামই মনে নেই, আমি কি আপনার নাম বলবো? সানা পাশ থেকে এসপি কে ইশারা করে এটাই সময়। হঠাৎ সে সবার সামনে গিয়ে দুই হাত দুই দিকে নাড়িয়ে বলে, हमारी जंगल में आपका स्वागत है। अब आई मीन हमारा पार्टी में आपकी स्वागत है। अरे दूर, आई मीन आपकी जंगल में हमारा स्वागत है। हाँ এবার ঠিক আছে। उसके लिए आज की पार्टी मेरी तरफ से है। पार्टी पार्टी या বিটকেল মিউজিক অন। আজকে এপি হবে। আগাগাছি ভ্রুকুচকে সানার দিকে তাকিয়ে আছে। খুঁটিতে বাঁধা আয়ানের অবস্থা বেহাল। সে কাঁদো কাঁদো সুরে বলে, ম্যাম, এপি মানে? আবে এপি মানে আদিবাসী উইথ পার্টি। কিন্তু সত্যি বলতে আমার মনে হচ্ছে না এপি না এডি হবে। এখন আবার এডির মানে কি? মানে আদিবাসী উইথ ডেঞ্জার। এই বলে এসপি মাস্টারের লোকগুলোর থেকে নিয়ে আসা উনি ছাড়িয়ে দিল বাচ্চার কালা চশমা গানটা। সাথে সাথে সানা নিজের হাত পা দুলিয়ে এক একে মহিলাদের টেনে আনছার মুখে বলতে থাকে, আনিয়া তোকমা বেগাই না তো চণ্ডীগড় তো আইবে। আরে কি করছিস, ভুল লিরিক্স। আবে এখানে কি আমি গান শিখতে এসেছি নাকি? এটা নাচের তালে তালে ভুলে যাক, তারপরে তো আমরা কেল্লা ফতে। তুই আয়নের হাত খোল, আমি ওই আগাগাত্রির 12টা বাজিয়ে আসছি। এসপি চলে গেল আয়ানের হাত খুলতে। এদিকে সকল আদিবাসী হঠাৎ এমন আধুনিক মিউজিকের সুরে সবাই নিজের দিন দুনিয়া ভুলে সানার সাথে তাল মেলাতে শুরু করে দিল। আগাগাত্রিও বাদ গেল না। সানা সুযোগ বুঝে ভিড়ের ভেতর বসিয়ে দিল তার টাকে 2-3টা। আগাগাত্রির মাথায় হাত দিয়ে চারিদিক তাকাতেই তাকে সবাই নাচে ব্যস্ত। সে ধ্যান দিল না। পরপর 3-4 বার তার সাথে এমন হয়ে গেল। এদিকে রমণী মনে মনে হেসে কুটি কুটি মুখে বলছে, মানুষ খাওয়া বের করাচ্ছি। এদিকে এসপি আয়ানকে খুলে দেখে সানা পুরো দমে তাদের সাথে ডান্স করতে ব্যস্ত। এসপি কপাল চাপড়ে তার দিকে এগিয়ে গেল। সানা এসপির দিকে তাকাতে এসপি চোখ দিয়ে ইশারা করে কাজ হয়ে গিয়েছে। সানার সামনে তাকে দেখতে ধাক্কা মেরে সরাতে সরাতে বলে, ও তেনু কালা ও মেনু পালা আবে হাট শালা। মোবাইলে চলতে থাকে একের পর এক মিউজিক। এই সুযোগে সানা এসপি আর আয়ান তিনজনেই পালিয়ে যায়। কারোর এদিকে কোনো খেয়াল নেই। কিন্তু কিয়ৎক্ষণ পরে আগাগাত্রে চারিদিকে তাকিয়ে দেখে তাদের কেউই নেই। মুহূর্তে সে ধরে ফেলে তাদের চালাকি। রেগে আগুন হয়ে সবাই থামিয়ে দিল এই মুহূর্তে। সে এক দলকে তাদের পিছনে পাঠায়। এদিকে সানা এসপি আর আয়ান প্রাণপণে দৌড়াচ্ছে নিজেদের জীবন নিয়ে। কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় আসছে বারবার। আর যে ড্রোনগুলো এতক্ষণে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে, হঠাৎ চাকের চোখে একটা ড্রোনের সিসিটিভি ফুটেজ আসে যেখানে 3 জনকে এক পলকের জন্য দেখা গিয়েছে। সে তাড়াতাড়ি ইয়ারপিসের মাধ্যমে আরজের কাছে বার্তা পাঠায়, বস, আই থিংক আই হ্যাভ ফাউন্ড দেম। আরজে কোনো দিকে না তাকিয়ে পাইলটের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে আদেশ ছড়ে, Get the helicopter there. Now! উমেদ ভবন প্যারিসের সৌন্দর্য যতটা আলোয় মোড়া, তার পেছনের জঙ্গল ঠিক ততটাই অন্ধকারে ডুবে। আর সেই অন্ধকারে শুধু গাছ নয়, বাস করে এমন মানুষ যারা সভ্যতার থেকে অনেক দূরে। এই জঙ্গল কোনো মানচিত্রে নেই, কোনো সরকারি নথিতেও তার সীমা আঁকা নেই। এই জঙ্গল বিস্তৃত, চোখ যত দূর যায় তারও পরের অন্ধকার পর্যন্ত। রাত নামলে জঙ্গলের ভেতর ঢোকা মানে নিজেকে মৃত্যুর নিজেই আহ্বান করা। পুলিশ প্রশাসন এমনকি সেনাবাহিনীর দলও জঙ্গলের এক নির্দিষ্ট সীমার পর আর এগোয় না। জঙ্গলের একদম গভীরে বাস করে এক রহস্যময় আদিবাসী গোষ্ঠী, আরাবিন।
তারা নিজেদের কখনো সভ্যতার সামনে আনে না, নিজেরা বের হয় না, আর কাউকে নিজেদের এলাকায় ঢুকতেও দেয় না। আরবিন্দের বিশ্বাস অনুযায়ী জঙ্গল তাদের মা, আর বাইরের মানুষ সেই মায়ের শত্রু। জঙ্গলের চারপাশে ছায়ার মতো ঘিরে আছে আরো কিছু আদিবাসী গোষ্ঠী, যাদের দেখা যায় না নিয়মিত, কিন্তু যাদের উপস্থিতি টের পাওয়া যায় হঠাৎ করে। ওরা কদাচিৎ সভ্যতার মুখ দেখে। তাদের মধ্যে অন্যতম হলো কালরুক। তারা বাস করে জঙ্গলের পূর্ব প্রান্তে। ইভেলিনা এখন সেদিকেই যাচ্ছে, তার সাথে তার কয়েকজন সঙ্গী। তার জঙ্গলের সকল পথঘাট চিরচেনা। এই জঙ্গলে তার শৈশব কেটেছে। তার বাবা আসাদুল্লাহ সিদ্দিকী যদিও এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবু যৌবনে ছিলেন একজন দক্ষ তীরন্দাজ, এবং তিনি মেয়েকেও শিখিয়েছেন তার এই কৌশল। ইভেলিনাও তার মতো একজন দক্ষ তীরন্দাজ, হাতে ধনুক এবং পিঠে তীর বাঁধা। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে চলেছে সে কালরুক আদিবাসীদের দিকে। তার বিশ্বাস সানা ও এসপিকে তারা নিয়ে গিয়েছে। এর আগেও তারা প্রাসাদ থেকে এই দিনে অনেক মানুষকে নিয়ে গিয়েছিল। পথঘাট জানা থাকায় খুব অল্প সময়ে সে কৌশলগতভাবে সেদিকে এগিয়ে চলেছে। আর যে হেলিকপ্টার এগিয়ে চলেছে ইস্টের দিকে। এর মধ্যে জ্যাক আরেকবার বলে ওঠে, বস, ইস্ট সাইডে 2-3 জনকে এক ঝলক দেখা গেছে। লোকাল ট্র্যাকার কনফার্ম না, কিন্তু ভিজুয়াল আইডেন্টিফিকেশন। আর যে তরফ থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। সেই শুধু হেলিকপ্টারের কাছে হাত রাখে। তার আঙুল কাঁপছে। হেলিকপ্টার হঠাৎ দিক ঘুরিয়ে নেয়। রাতের জঙ্গল উপর থেকে যেন এক বিশাল কালো সমুদ্র। হেলিকপ্টারের পাখার বাতাসে গাছের মাথা দুলে ওঠে। পাতার ফাঁক দিয়ে আলো ঢুকে আবারও মিলিয়ে যায়। আর যে চোখ বন্ধ করে 1 সেকেন্ডের জন্য শুধু একটা মুখই ভেসে উঠছে সানা। তার মুখ থেকে ফিসফিস করে নিশ্চিত হয়। মাই লাভ, সে চোখ খুলে পাইলটের দিকে রুক্ষ কণ্ঠে আদেশ ছুড়ে, ল্যান্ডেড। আই সেড ল্যান্ডেড। হেলিকপ্টার নামতে নামতে জঙ্গলের বুক কেঁপে ওঠে। পা রাখতেই আছে হাঁটু পর্যন্ত কাদায় ডুবে যায়। তার কিছু যায় আসে না। সে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে চারিদিক। পরপর কাইলিন ও জ্যাকো নামে এগিয়ে যায় আর্যের সাথে। আর্যের গলা ছেড়ে বেরিয়ে আসে চিৎকার। সানা, ওয়াইফি। নামটা জঙ্গলের ভেতর প্রতিধ্বনি হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না। তার কণ্ঠনালী ঘুরে বারবার সানার নাম উচ্চারিত হয়। বিপরীতে শূন্যতা ছাড়া আর কিছুই এলো না। চারপাশে তার লোকেরা ছড়িয়ে পড়ে। সশস্ত্র গার্ড, নাইট ভিশন, থার্মাল স্ক্যানার, ড্রোন আকাশে। যার দ্রুত কমান্ড দেয়, গ্রুপ ডেল্টা, নর্থ ইস্টে ছড়াও। ব্রাভো, থার্মাল অন করো। কোনো হিউম্যান হিট পেলেই রিপোর্ট। কাইলিন হাতে ডিভাইস ধরে আছে, তার চোখ স্ক্রিনে। আর যে ঝোপঝাড় সরিয়ে এগোয়। পাতা, ডাল, কাটা সবকিছু তার হাতে রক্ত লাগিয়ে দেয়, কিন্তু তার সেদিকে বিন্দু পরিমাণ খেয়াল নেই। মস্তিষ্কে চলছে শুধু একটাই নাম, সানা। সে হঠাৎ সামনের দিকে দৌড়ানো শুরু করে। তার লোকেরা পেছনে ছোটে। জঙ্গলের ভেতর যত গভীরে সে ঢোকে, তার ভেতরকার মানুষটা তত বদলে যাচ্ছে। রাত আরো ঘন হয়ে এসেছে। জঙ্গলের আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘের স্তর। ঠিক সেই সময় সারহাদের হাতে থাকা স্যাটেলাইট ডিভাইসটা হালকা কেঁপে ওঠে। একটা সংকেত, খুব ক্ষীণ, খুব অস্থির। সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে যায়। সিগন্যালে দেখাচ্ছে ইস্টার্ন ফরেস্ট ডিপ জোন। সারহাদ গাড়ি থেকে নেমে পড়ে। আর ভিতরে গাড়ি যাবে না, তার পিছনে এজাজ, ইয়ান, বাকি গার্ডরাও নেমে পড়ে। জুতোর নিচে শুকনো পাতা ভাঙে। এই শব্দটা কানে ঢোকে বিকট আওয়াজে। সবার হাতে আধুনিক অস্ত্র, গান, রাইফেল। রাত প্রায় 3টার কাছাকাছি। যত রাত নামছে জঙ্গল ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। দূরে কোথাও অজানা পাখির কর্কশ ডাক, আবার কখনো নেকড়ের মতো কোনো কিছুর দীর্ঘ হাহাকার। এই শব্দগুলো মিলেমিশে রাতকে আরো ভারী করে তুলেছে। চাঁদ আছে কিন্তু আলো নেই। পাতার ঘনত্ব আলোকে মাটিতে পৌঁছাতে দেয়নি। কেবল মাঝে মাঝে কোথাও কোথাও ফাঁকা জায়গায় ফ্যাকাশে আলো পড়ে, ঠিক যেন মৃত মানুষের চোখ। এগুলোর মধ্যেই ছুটে চলেছে সানা, ইসপিয়া, আয়ান। কিন্তু এই নিয়ে 3বার তারা ঘুরে ফিরে একই জায়গায় এসেছে। এই জঙ্গলটায় এমন যেন কোনো গোলক ধাঁধা। আয়ান সামনে, তারপর সানা, তারপর এসপি। তারা এবার ক্লান্ত। এক জায়গায় দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে শ্বাস টেনে নিচ্ছে। আয়ান নিজেকে সামলে বলে, ম্যাম, মনে হচ্ছে জিন্দগি পার হয়ে যাবে, কিন্তু জঙ্গল পার হবে না। আমার তো মনে হচ্ছে খুজদিল ফারুকের মেয়ের বিয়ে, বাসর, বাচ্চা, নাতিপুতি সব হয়ে যাবে, আর আমি এখানেই থেকে যাব। এই সব কিছু ওই কাটাপ্পা মামার অভিশাপে। হে উপরওয়ালা, নানার ডাক শোনার জন্য হলেও এই জঙ্গল থেকে বের করো। এই কটকটি, তুই কিছু বলছিস না কেন? রমণী তাদের কথায় কোনো ধ্যান নেই। সার দৃষ্টিতে তাকিয়ে আছে সানার সামনের খ্যাপা কুকুরগুলোর দিকে। এরা আদিবাসীদের পালিত, তাদের মতোই হিংস্র। আদিবাসীদের
বাসস্থানের চারিদিকে এরা ঘিরে রয়েছে যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে। সামনে অল্প কয়েকটা হলেও চারিদিকে আরো অসংখ্য। রমণী পিছনে তাকাতে দূর থেকে মশালের আগুন নজরে আসে, মানে আদিবাসী তাদের খোঁজ পেয়ে গেছে। সানা একটা ফাঁকা ঢোক গেলে স্পিড দিকে তাকিয়ে আওড়ায়, বিটকেল সামনে কুত্তা, পেছনে আদিবাসী। এখন কোন দিকে যাবো তাড়াতাড়ি বল। সানার কথা শ্রবণ হতেই আয়ান ও স্ত্রী তড়িৎ গতিতে সামনে পেছনে তাকাতেই তাদের নজরে আসে বিষয়টা। স্ত্রী পিছনে তাকিয়ে বলে, দেখ, কুকুর কামড় দিবে, এতে অ্যান্টিভ্যাকসিন নিলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আদিবাসীরা ডিরেক্ট রান্না করে খাবে, এতে বাঁচার সম্ভাবনা 0%। আমার মতে কুকুর। আদিবাসীদেরকে আমরা আবার গোমরা করে পালাতে পারবো, কিন্তু কুকুরের থেকে পালাতে পারবো না। আবে না রে সানডে মানডে, খ্যাপা সিংহের মতো তাকিয়ে আছে এরা। এবার আর পার্টি মোড নাই, এবার ঠিক প্যান্ট ভেজানোর মোডে আছে, তাই আমাদেরকে সামনে যাওয়া উচিত। দুজনেই একমতে সম্মত হলো, কিন্তু সামনে তাকিয়ে দেখে সানা নেই। কি রে, এটা গেল কই? আদিবাসীদের হাত থেকে বাঁচালেও যাওরা ঠিক মেরে ফেলবে এর বইয়ের কিছু হলে। এই বলে তারা চারিদিকে তাকিয়ে দেখে সানা ডান দিকে কবি দৌড় দিয়ে চলে গিয়েছে। সে না গিয়েছে সামনে, না গিয়েছে পিছনে, গিয়েছে ডান দিকে। এসপি আর আয়ান হাঁ করে তাকিয়ে। ইনি কেমন নিঃশব্দে কেটে পড়েছে তাদেরকে ফেলে। তাদের হুঁশ ফিরতে দৌড় লাগালো সানার পিছন। এসপি চিৎকার করে বলে, ভাবিজি রুকিয়ে। ম্যাম জি हमें ले जाए। ससुर जी नंदाई जी भागिए, याद रखिए নিজে বাঁচলে বাপের নাম, কারোর প্রতি হব আমি, আপনাদের কি কাম? দেখেছিস কেমন স্বার্থপর মহিলা? একে নিয়ে আমি 12-13 বছর খুব কষ্টে আছি রে, তারপরেও এর যাওরা এসে বলবে সব দোষ আমার। আমার কষ্ট বোঝার কেউ নাই রে। জানিস ছোটবেলা থেকে এর জন্য আমি কতবার মার খেয়েছি। এই মেয়ে স্কুলে একদিনও বই নিয়ে যেত না, প্রতিদিন আমারটাকে নিয়ে বসে থাকতো, আর স্যার এসে প্রতিদিন আমাকে মারতো, গাছে গাছে চুরি করতো ও, আর ফাঁসিয়ে আসতো আমাকে, আর সব বিচার যেত আমার মামার কাছে। এই জন্যই তো উনি আমায় দেখতে পারেন না, আর মেয়েও দিচ্ছেন না আমাকে। এসপির দুঃখের কথা শুনে আয়ানের খুব খারাপ লাগলো। সে নিজের পা থামিয়ে এসপির দিকে হাত বাড়িয়ে দিল। এসপি ঝাড়া মেরে তার হাত সরিয়ে দৌড়াতে দৌড়াতে বলে, দৌড়া সানডে মানডে দৌড়া। দুঃখ শুধু আমার একার না, তোমারও আসতে চলেছে। সামনে যাওরা যখন তোমার শালা হবে তখন বুঝবে এর বোন পৃথিবী উল্টে দিলেও দোষ হবে তোর, যেমনটা আমার সাথে হয়। সানার সামনে, পিছনে এসপি আর আয়ান। তাদের থেকে আরো একটু দূরে কুকুরগুলো, তাদের পেছনে আদিবাসীরা। তারা সামনে গিয়ে একটা বড় গাছের অগচরে লুকিয়ে পড়ে। কুকুরগুলো দৌড়ে সামনে গেলেও আদিবাসীরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতে থাকে। এদিকে সানারা গাছের আড়াল থেকে সবটাই দেখতে পাচ্ছে। আদিবাসীরা তাদের থেকে আর একটু দূরে। আয়ান সেদিকে তাকিয়ে বলে, ম্যাম এবার কি হবে? এবার তো রান্না নিশ্চিত, না কালা চশমা আছে আর না উল্টা চশমা। যদি এরা সংখ্যায় কম হতো তাহলে এতক্ষণে ওরা রান্না হয়ে যেত, তাও আমার হাতে। সানা কিছু না বলে চারিদিকে তাকিয়ে সবকিছু ভালোভাবে দেখে। মুহূর্তে তার মাথায় এসে গেল আর একটা কুটিল বুদ্ধি। এসপির দিকে তাকিয়ে বলে, শোন বিটকেল, আমি ওদের সামনে দিয়ে ঠিক ওই দিকে দৌড়ে যাব, ওরা আমার পেছন পেছন দৌড়ে যাবে, আর তুই ওই গাছের নিচে গেলেই দেখতে পাচ্ছিস তো উপরে কি ঝুলছে, ব্যাস এটাতে একটা নিশানা লাগাবি, খেল খতম, টাটা বাই বাই, গায়া কামসে। এসপি ও আয়ান দুজনেই তাকায় সেই গাছের দিকে। মুহূর্তেই নজরে আসা একটা বড় মৌচাক। আয়ান হাঁ করে তাকিয়ে সানাকে বাহবা দিল। বাহ ম্যাম, মানতে হবে আপনার মাথায় এত কুটিল বুদ্ধি কিভাবে আসে। সানা গর্বে নিজের বুকের পাটাতন ফুলিয়ে কিছু বলবে, কিন্তু তার গর্বকে খর্ব করে এসপি বলে ওঠে, দেখতে হবে না যাওরার বউ, এর মধ্যেও যাওরা আমি কম না। সে বলতে দেরি করে সানা তার পিঠে ধুম করে একটা বাজাতে দেরি করেনি। আয়ান এত জোরে আওয়াজ শুনে এসপির দিকে তাকিয়ে বলে, মনে হয় আদিবাসীরা উল্টে পড়েছে। হ্যাঁ, আদিবাসী না, আমার পিঠে তালের বড়া পড়েছে। তালের বড়া খেতে কেমন? কটকটি, এর পিঠে আরেকটা তালের বড়া লাগা, যাতে এ বুঝতে পারে টেস্ট কেমন। এবার আয়ান বুঝলো কোন তালের বড়ার কথা বলেছে। সে অবাক সুরে বলল, ম্যাম তোমাকে এত জোরে মেরেছে? বাদ দে, ছোটবেলা থেকেই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে রে। 24 ঘন্টায় 48টা খাই আমি, এখন এইগুলো নর্মাল হয়ে গেছে। না খেলে পিঠে বলে তালের বড়া কই। হ্যাঁ হ্যাঁ এসপি, এটাই সময়, তারা এদিকে আসছে। একদম তুই যাবি না, আমি যাব। ওখানে গিয়ে আবার আমার টেনশন বাড়াবি, আর তোর যাওরা তো দেখতে পারলে আমাকে আদিবাসীদের কাছে স্ব ইচ্ছায় নিজ হাতে রেখে আসবে। তাদের মধ্যে এই নিয়ে বাকবিতণ্ডা হয়ে গেল। সব ঠিকঠাক হয়ে গেছে। এসপি ওখানে দৌড়ে যাবে তাদের সামনে, তার পেছনে আদিবাসীরা যাবে। সানা আর আয়ান মিলে মৌমাছির বাসায় নিশানা লাগাবে। ব্যাস সবকিছু ঠিকঠাক
হঠাৎ এসপি গাছের আড়াল থেকে বেরিয়ে আদিবাসীদের সামনে গিয়ে বলে, ঝিং আল্লাহ আল্লাহ হু হু আগাজি কু কু। এই বলে সামনের দিকে দৌড়ে চলে গেল। আদিবাসীরা তাকে দেখে খ্যাপা সিংহের ন্যায় তার পিছনে লাগালো দৌড়। ঠিক সেই গাছের নিচে আসতেই সানা আর আয়ান একসাথে কতগুলো ঢিল মেরে দিল। ব্যাস, মৌমাছিরা ক্ষেপে তাদের পেছনে লেগেছে এক ঝাঁকে। আদিবাসীরা বুঝতেও পারেনি যে এমন কিছু হবে। মুহূর্তে মৌমাছিরা তাদেরকে ঘিরে ফেলে, একের পর এক হুল ফুটিয়ে দেয়। মৌমাছিদের হাত থেকে রেহাই পায়নি এসপি নিজেও, তার পিছনেও বসিয়ে দিয়েছে একটা। কিন্তু সে থেমে নেই, নিজের জীবন নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, কটকটির বাচ্চা, ঠিক এইভাবে আমি নিজে ওয়েলকাম করে বিপদ ডেকে আনি জীবনে। পালা এসপি পালা। আর এদিকে আদিবাসীরা উল্টো দিকে দৌড়াচ্ছে। তাদের এমন বেহাল অবস্থা দেখে সানা আর আয়ান হাসতে হাসতে পেট ধরে নিচে বসে পড়ে। কিন্তু তাদের হাসিকে থামানোর জন্য পেছন থেকে এসে দাঁড়ায় আবারও কুকুরের পাল্লা। সানা আর আয়ান এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড় লাগালো এসপির পিছনে। সানা দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, আরে এই কুত্তাগুলোর থেকে তো হেগে দেওয়া আগাজি আরো ভালো ছিল। অন্তত কালা চশমা লাগিয়ে এর কোমল দুলানো তো গিয়েছে, আর কুত্তাগুলো তো পিছাই ছাড়ছে না। এমন মনে হচ্ছে মৌচাকের একটু মধু আমার পেছনে লেগে আছে। ম্যাম, আমার পেছনেও লেগে আছে। নন্দাইজি মধু ছাড়েন, শুধু দৌড়াতে থাকেন। তারা তিনজন দৌড়াচ্ছে সামনে, আদিবাসীরা দৌড়াচ্ছে উল্টা দিকে, আর কুকুরগুলো দৌড়াচ্ছে তাদের পিছনে। জঙ্গলের পূর্ব দিকের পেছনের রাস্তাটা ছিল শেষ প্রান্তে। এরপরে আর রাস্তা নেই, শুধু গভীর অরণ্য যেখানে ঢুকলে মানুষ হারাতে বাধ্য। আর যে সেখানে পৌঁছায় প্রথম। চারপাশে তার সর্বস্ত্র বাহিনী ছড়িয়ে পড়ে। নাইট ভিশন, গোগলস, আধুনিক অস্ত্র, ট্র্যাকার সব আছে, কিন্তু তার বুকের ভেতর যে ভয়টা জমে আছে সেটা কোনো প্রযুক্তি কমাতে পারছে না। এই নিয়ে তারা দুবার পুরো এলাকা ঘুরে দেখেছে, কিন্তু ফলাফল শূন্য। তার নিঃশ্বাস ভারী, চোখ দুটো লাল, কপালে ঘাম। সে নিজেকে শক্ত রাখতে ড্রাগস নিয়েছে, কিন্তু ভয়কে দমন করা যায়নি। সে ফিসফিস করে বলে ওঠে, মাই লাভ, হোয়ার আর ইউ? ঠিক তখনই সারহাদ এসে দাঁড়ালো তার পেছনে, সাথে তার টিম সহ। সারহাদের চোখে জমে থাকা ক্লান্তি আর পুরনো স্মৃতির ছায়া। দুজনেই তখন রাস্তার শেষ মাথায়। হঠাৎ একটা ভাঙা ছেঁড়া কাপা কণ্ঠ কানে আসে দুজনার। রণবীর! শব্দটা যেন বাতাস ছিঁড়ে এসে তাদের কানে আছড়ে পড়ে। দুজনেই একসাথে ফিরে তাকায়। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। জঙ্গলের ভেতর থেকে কেউ ধরে আসছে, তবে পূর্ব দিকের নয়, পশ্চিম দিক থেকে। চুল এলোমেলো, শরীর কাঁপছে, সাথে হাতের কয়েক জায়গায় রক্ত। তবু এই চেহারা পৃথিবী উল্টে গেলেও ভুল হবার নয় সানা। আর যে চোখ বিস্ফোরিত হয়ে গেল, সে নিঃশ্বাস নিতে ভুলে গেল। সারহাদের বুকের ভেতর কেমন যেন একটা ধস নামলো। এটা কি সত্যিই, নাকি চোখের ভুল, নাকি মস্তিষ্কের কল্পনা? সারহাদই প্রথম নিজের ঘোর কাটালো। সে সামনে থাকায় স্বাভাবিকভাবেই তার দিকে এগিয়ে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। বহু কষ্টতে আওড়ালো, সানাম। কিন্তু বিপরীত পাশে রমণী কারো দিকে তাকালো না। সে সোজা দৌড়ে গেল আর গিয়ে ঝাঁপিয়ে পড়লো আর্যের বুকে। ওই মুহূর্তে আর্যে ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারছিল না যে সত্যি সানাকে ছুঁতে পারছে। তার হাত কাঁপছিল, কিন্তু সে সানাকে এমন ভাবে জড়িয়ে ধরলো যেন ভয় পাচ্ছে একটু ঢিল দিলেই সানা আবারও মিলিয়ে যাবে। সে এত শক্ত করে ধরেছে যেন মনে হচ্ছিল নিজের পাঁজরের হাড় ভেদ করে সানাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। সানার নিঃশ্বাস এলোমেলো, তার হাত আর্যের কোটের পেছনে চেপে ধরা। সে কথা বলতে পারছে না, শুধু কাঁপছে। শেষ মুহূর্তে চারিদিক থেকে প্রায় 100-এর ওপর বন্য কুকুরের দল তাদেরকে ঘিরে ফেলেছিল, যা দেখে রমণী সত্যি ভয় পেয়েছিল। ঠিক তখনই জঙ্গল থেকে বেরিয়ে এলো আয়ান ও এসপি, আর তার পেছনে এক ঝাঁক কুকুর। চোখ জ্বলে ওঠা, দাঁত বের করা, উন্মুক্ত ছুট। আর্যের গাছরা এক মুহূর্ত দেরি করলো না। গুলির শব্দে রাত ফেটে গেল। একটার পর একটা কুকুর লুটিয়ে পড়লো মাটিতে। রক্ত, ধুলো, ধোঁয়া সব থেমে গেল। কিন্তু সেখান থেকে একটা কুকুর কোনো মতে গুলি থেকে বেঁচে জ্যাকের দিকে এগিয়ে আসে। জ্যাক গান বের করে গুলি করার আগেই তার কানের পাশ দিয়ে সাঁ করে একটি তীর ছুটে গিয়ে লাগে ঠিক কুকুরটার বুক বরাবর। মুহূর্তে সেটি চামড়া ভেদ করে মাংসপেশি ছিন্ন ভিন্ন করে ছিটকে পড়ে দূরে। জ্যাক নিজের বন্দুক নামিয়ে পেছনে তাকাতেই ডাকে ইভেলিনা ধনুক হাতে। জ্যাকের সাথে দাঁড়িয়ে থাকা কাইলিন তার এত ভালো নিশানা দেখে অবাক। তাকে বাহবা দিয়ে বলে, বাহ মিস এভেলিনা। এটুকু বলে পাশে তাকিয়ে জ্যাকের তীক্ষ্ণ চোখ দেখে সে থেমে যায়, সাথে নিজের হাত নামিয়ে ফেলে। ঠোঁটের হাসিটাও মিলিয়ে গেল। এসপি দৌড়ে এসে সারহাদকে জড়িয়ে ধরলো। দুজন ভাই এক মুহূর্তের জন্য নিরাপদ, কিন্তু সারহাদের চোখ সেগুলো এখনো আটকে আছে আরজে আর সানার দিকে। সে দেখলো সানা তার দিকে আসেনি, হাত বাড়িয়ে রাখা তার ধরেনি। এই সত্যটা যেন আবারও তার বুকের ভেতর কিছু একটা ভেঙে দিচ্ছে। সে তো বিশ্বাস করেছিল এসপির কথায়, ভেবেছিল
সানা আরজুকে ভালোবাসে না, এই কথাটা হসপিটাল থেকে তার মাথায় গেঁথে আছে। তাহলে কি সানা? সে চোখ বন্ধ করতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ে অজান্তেই, কণ্ঠনালী থেকে ফিসফিস করে বের হয়, তোমার ভালোবাসা আমায় মুগ্ধ করে, অথচ সেই ভালোবাসায় আমি নেই। তোমার চাহনি আমায় ঘায়েল করে, অথচ সেই চাহনিতেও আমি নেই। তোমার হৃদয়ে অন্য কারো নাম জ্বলে, অথচ আমার হৃদয়ে তুমি ছাড়া কেউ নেই। কেন সানাম? 12 বছর অপেক্ষার পরও আমি কেন তোমার গল্পে নেই? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।